So cash flow statement is another financial statement like the income statement, balance sheet, statement of shareholders' equity, uh, statement of cash flows. এটা আমরা কেন তৈরি করি? Uh, it actually gives a details of যে আপনি কোন কোন সোর্সেস থেকে আপনি বা আপনার কোম্পানি ক্যাশ পেয়ে থাকে, এবং যে ক্যাশটা পেয়ে থাকে সেইটা কি সাফিসিয়েন্ট আছে কিনা কোম্পানির যে খরচগুলো আছে সেগুলো মিট আপ করার জন্য, কোম্পানির যে অব্লিগেশনস গুলো আছে সেগুলো মিট আপ করার জন্য, এবং কোম্পানি কি ডিভিডেন্ড দিতে পারবে কিনা এটা আপনি অ্যাসেস করতে পারবেন। কারণ ইউ প্রবাবলি ক্যান রিকল যে আমরা ডিভিডেন্ডের কথা বলেছি যে শেয়ার হোল্ডার্সদেরকে আপনার ক্যাশ ফ্লো থেকে কি দেওয়া হয়, ডিভিডেন্ড দেওয়া হয়। এখন আপনার যদি ক্যাশ কম থাকে, কোম্পানি মাইট নট বি ইন এ পজিশন টু পে দ্য ক্যাশ ডিভিডেন্ড টু দ্য শেয়ার হোল্ডার্স। আচ্ছা, ইউ প্রবাবলি ক্যান রিকল যে আমরা রেভিনিউ রিকগনিশন নিয়ে কথা বলেছিলাম, অ্যাগ্রেসিভ রেভিনিউ রিকগনিশন, কনজারভেটিভ রেভিনিউ রিকগনিশন, এগুলো নিয়ে কথা বলেছিলাম। সো একটা কোম্পানি যদি খুব অ্যাগ্রেসিভলি রেভিনিউ রিকগনাইজ করে, আপনার প্রচুর ক্রেডিট সেল করলো কিন্তু কোনো ক্যাশ কালেকশন হলো না, তখন আপনার আপনি তো অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং করছেন। So আপনার সেলস বাড়তে থাকবে, আপনার নেট ইনকাম এটা একটা গুড নাম্বার হবে অ্যাক্রুয়াল বেসিসে। বাট আপনার যেটা ক্যাশ ফ্রম অপারেশনস বা ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস, এই নাম্বারটা কিন্তু ভালো নাম্বার হবে না, এই নাম্বারটা একটা কম নাম্বার হবে। কারণ হচ্ছে আপনি আদার থিংস রিমেনিং সেম, এই সেলস এর এগেনস্টে কি পাচ্ছেন না, ক্যাশ পাচ্ছেন না। So আমরা এখানে একটা সামারি, একটা আর্নিংস পার শেয়ার ক্যালকুলেট করি, ইউ প্রবাবলি ক্যান রিকল যে নেট ইনকামকে আমরা নাম্বার অফ আউটস্ট্যান্ডিং কমন শেয়ারস দিয়ে ডিভাইড করলে আমরা কি পাই, আর্নিংস পার শেয়ার। এখন এই নাম্বারটা বেড়ে যাবে যদি আপনার সেলস বাড়ে, আদার থিংস রিমেনিং সেম। বাট এটা বাড়া মানে যে আপনি ক্যাশ পাচ্ছেন, নট নেসেসারিলি ট্রু। এখন আপনার ক্যাশ কি অবস্থা সেটা আমরা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, এই নাম্বারটা দিয়ে। নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, এই নাম্বারটা দিয়ে। সো যখন কোনো কোম্পানি খুব অ্যাগ্রেসিভলি রেভিনিউ রিকগনাইজ করে, তখন তার ইপিএস হয়তো বা আপনি $5 পেলেন, বাট তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার রয়ে গেছে $2। না ইউ সি যে এই নাম্বারটা, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, এই নাম্বারটা আর্নিংস পার শেয়ারের যত ক্লোজার থাকে, ক্লোজার মিনস হচ্ছে যত কাছাকাছি থাকে, তত আপনি ওই ফার্মের রেভিনিউ রিকগনিশনের উপর বেশ রিলায়েন্স রাখতে পারবেন। বাট যখন এই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্সেসটা বেড়ে যায়, তখন ওই কোম্পানি রেভিনিউ কিভাবে রিকগনাইজ করছে সেটা নিয়ে আপনাকে কোয়েশ্চেন করতে হবে। কোম্পানি মাইট বি ইন এ পজিশন টু রিকগনাইজ দ্য রেভিনিউ অ্যাগ্রেসিভলি, এই জন্য হয়তোবা তার আর্নিংস পার শেয়ার বেড়ে যাচ্ছে, বাট করেসপন্ডিংলি তার কি বাড়ছে না, ক্যাশ ফ্লো বাড়ছে না। ঠিক আছে? তো এই যে কোম্পানি কি এরকম কাজ করছে কিনা সেটাও আমরা বুঝতে পারি যখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টস তৈরি করি। তখন আমরা ডিটেলে দেখলে তখন আমরা এটা সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি যে এটা কি হচ্ছে কিনা। পার্টিকুলারলি কোম্পানির যে ক্যাশ ইনফ্লো হয় এবং কোম্পানির যে ক্যাশ আউটফ্লো হয় যে সকল অ্যাক্টিভিটিস এর কারণে, সেই অ্যাক্টিভিটিস গুলোকে আমরা তিনটা ক্লাসে ক্লাসিফাই করি। একটা হচ্ছে অপারেটিং, আরেকটা ইনভেস্টিং, আরেকটা ফাইন্যান্সিং। সো অপারেটিং মিনস হচ্ছে কোম্পানি যেই পারপাসে কোম্পানিকে এস্টাবলিশ করা হয়েছে, সেই পারপাস গুলো কারণে যে ক্যাশ ইন হচ্ছে, ক্যাশ আউট হচ্ছে, সেগুলো অপারেটিং ক্যাশ ফ্লো হয়ে থাকে। ফর এক্সাম্পল, ভেরি সিম্পলিস্টিক, এর একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তার ক্যাশ আসার কথা হচ্ছে সে যদি কি করে, ফার্মাসিউটিক্যাল সেল করে, আর ফার্মাসিউটিক্যাল বানাতে তার যে ম্যাটেরিয়ালস পারচেস করতে হয় সেগুলো কেনার জন্য তার কি হয়, ক্যাশ আউট হয়। এখান থেকে তারা সেল করলে ক্যাশ ইন হচ্ছে,
ম্যাটেরিয়ালস পারচেস করতে গেলে তার কি হচ্ছে, ক্যাশ আউট হচ্ছে। সো এইগুলো সাধারণত আপনি ইনকাম স্টেটমেন্টে এই ট্রানজেকশনস গুলো হয়ে থাকে, বা ইনকাম স্টেটমেন্ট এই ট্রানজেকশনস গুলো লেজার আপনি দেখে থাকেন বা সামারি আপনি দেখেন। সেখান থেকে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিংটা তৈরি করতে হয়, পার্টিকুলারলি ইনকাম স্টেটমেন্টের আইটেম থেকে। আর ইনভেস্টিং এর কারণে আপনার ক্যাশ ইনফ্লো আউটফ্লো হতে পারে। ফর এক্সাম্পল, আপনার কোম্পানি একটা ভেহিকেল কিনলো বা আপনার কোম্পানি একটা ইকুইপমেন্ট কিনলো, সেটার কারণে ক্যাশ কি হচ্ছে, আউটফ্লো হচ্ছে। আর আপনার কোম্পানির একটা ল্যান্ড ছিল, ফার্নিচার ছিল বা ভেহিকেল ছিল, এগুলো আপনার কোম্পানি সেল করে দিল। যখন সেল করে দিবে কোম্পানি কি পাবে, ক্যাশ পাবে। তাহলে এগুলোর কারণে মাইনাস হলো, এগুলোর কারণে কি হলো, প্লাস হলো। কোম্পানি, ইউ প্রবাবলি হ্যাভ সিন যে কোম্পানি সেট আপ করা হচ্ছে বা স্টার্ট করা হচ্ছে বাই ব্রিঙ্গিং ক্যাপিটাল। শেয়ার হোল্ডার্সরা কি নিয়ে আসছে, ক্যাপিটাল নিয়ে আসছে। তো কোম্পানি যখন, তারা যখন ক্যাপিটাল নিয়ে আসে, তারা অ্যাকচুয়ালি কি, মানে আদার থিংসও নিয়ে আসতে পারে, বাট তারা কিন্তু ক্যাশ নিয়ে আসে। তো কোম্পানি, আপনি যখন কোম্পানি স্টক ইস্যু করলো বা বন্ড ইস্যু করলো বা ইকুইটি ইস্যু করলো, কোম্পানি কি পায়, ক্যাশ পায়। ঠিক আছে। আর একটু আগে আমরা ডিভিডেন্ডের কথা বলছিলাম না, তো ডিভিডেন্ডের কারণে কি হয়, ক্যাশ আউটফ্লো হয়। বন্ডের ইন্টারেস্ট পেমেন্ট করলে কি হয়, ক্যাশ আউটফ্লো হয়। বাট বন্ড ইস্যু করলে কি হয়, ক্যাশ ইনফ্লো হয়। এই সকল অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। মানে ইকুইটি ইস্যু করা, ডেট ইস্যু করা, এদেরকে রিপেমেন্ট করা, এগুলো কি ধরনের অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আর ইনভেস্টিং বললাম কি ধরনের, এই যে লং টার্ম অ্যাসেট সেলস পারচেস, এগুলোর সাথে রিলেটেড হচ্ছে কি, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো আমাদেরকে এই ক্লাসিফিকেশনটা ঠিক ভালোভাবে বুঝতে হবে। আদারওয়াইজ আমাদেরকে যখন সবগুলো আইটেম মিক্স আপ করে বলা থাকবে, আমি কোনটাকে অপারেটিং এ লিখবো, কোনটাকে ইনভেস্টিং এ লিখবো, কোনটাকে ফাইন্যান্সিং এ লিখবো, এটা আমি বুঝতে পারবো না। ঠিক আছে। ইউ প্রবাবলি ক্যান রিকল যে আমরা ক্লাসে একটা আকিজ মোটরস এর এক্সাম্পল দিয়েছিলাম, ইউ প্রবাবলি ক্যান রিকল। আকিজ মোটরস তার প্রোডাক্ট হচ্ছে ভেহিকল। ভেহিকল বিক্রি করে বা ভেহিকলের পার্টস কিনতে গিয়ে তার যে ক্যাশ ইনফ্লো হচ্ছে, আউটফ্লো হচ্ছে, এগুলো হচ্ছে তার জন্য কি, অপারেটিং। বাট তার ভেহিকল বানানোর জন্য যে মেশিনারিজ দরকার বা যেই আপনার অ্যাসেম্বলি পয়েন্ট দরকার, সেগুলো সেট আপ করতে গিয়ে তার যে ক্যাশ খরচ হচ্ছে, সেগুলো কিন্তু ক্যাশ আউটফ্লো। অথবা মেশিনারি সে যদি বিক্রি করে দেয়, সেখান থেকে যদি ক্যাশ ইন হয়, সেগুলো কি, ক্যাশ ইনফ্লো। এখন আকিজ মোটরস যারা তৈরি করেছে, তারা যখন ইকুইটি হোল্ডার্স, তারা যখন ক্যাশ দিয়েছে, তখন সেজন্য আমার ইকুইটি কারণে, ইকুইটি ইস্যু করার কারণে ক্যাশ কি হয়েছে, ইনফ্লো হয়েছে। আবার তাদের যারা ডেট হোল্ডার, তাদেরকে যদি পেমেন্ট করে দেওয়া হয়, তাহলে কি হবে, ক্যাশ আউট হবে। ডিভিডেন্ড পেমেন্ট করলে ক্যাশ নেগেটিভ হবে। ইন্টারেস্ট পেমেন্ট করলে ক্যাশ নেগেটিভ হবে। আকিজ মোটরস যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকে, সেটা কারণে আমি কি পেতে পারি, ক্যাশ পেতে পারি। আবার লোন যখন রিপেমেন্ট করা হয়, তখন কি হয়, ক্যাশ আউটলে হয়। সো দিস আর দ্য সামারি অফ যে অপারেটিং, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং কি হতে পারে। ঠিক আছে। আচ্ছা। সো আমরা যা বলেছি সেটাকে যদি আমরা একটু ডিটেলে দেখতে চাই, ক্যাশ ইনফ্লোতে কি কি থাকবে অপারেটিং এ, অপারেটিং এ ক্যাশ ইনফ্লো কি কি আইটেম হতে পারে, আপনার যে গুডস এন্ড সার্ভিসেস এগুলো সেল করে আপনি যে ক্যাশ ইনফ্লো পান, সেটা হতে পারে। আর ইউএস গ্যাপে ইন্টারেস্ট রিসিপ্ট এন্ড ডিভিডেন্ড রিসিপ্ট, এগুলোকে অপারেটিং এ দেখানো হয়, ইন্টারেস্ট রিসিপ্ট এন্ড ডিভিডেন্ড রিসিপ্ট। এটা কোথায় থাকবে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনসে থাকবে। আচ্ছা। আর ক্যাশ আউটফ্লো কি হতে পারে, যে ম্যাটেরিয়ালস এর জন্য আপনি ক্যাশ পেমেন্ট করছেন, আপনার যারা এমপ্লয়িজ কাজ করেছে তাদেরকে ক্যাশ স্যালারি দিচ্ছেন, ট্যাক্সেস দিচ্ছেন গভর্নমেন্টকে। যারা আপনার, যাদের থেকে আপনি বড় করেছেন, তাদেরকে আপনি ইন্টারেস্ট পেমেন্ট করছেন, ইউএস গ্যাপে এটা অপারেটিং এ আসে। আর আদার্স কোন এক্সপেন্সের জন্য আপনি পেমেন্ট করছেন, কাইন্ড অফ অপারেটিং, সেগুলো ক্যাশ আউটফ্লো হতে পারে। আর ইনভেস্টিং এ কি জন্য হতে পারে, একটু আগে আমি বলছিলাম যে আপনার অ্যাসেট যখন আপনি বিক্রি করবেন, এখান থেকে ক্যাশ ইনফ্লো হতে পারে। আর আপনার, আপনি আগে হয়তো কোনো ডেট বা সিকিউরিটি সে, আপনি হচ্ছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি, বাট আপনি আরেকটা কোম্পানি, ধরে নিলাম রেনেটাতে আপনি ইনভেস্ট করেছেন। সো সেই ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং এ। ঠিক আছে। সো
এখন র্যানেটাতে আপনি যে ইনভেস্টমেন্ট করেছেন সেটা যদি আপনি বিক্রি করে দেন, র্যানেটাতে সে আপনি ইকুইটি কিনেছেন সেটা আপনি বিক্রি করে দিলেন, আপনার ক্যাশ আসবে, সেটা কোথায় আসবে? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং এ আসবে। তারপর আপনি আহ কাউকে লোন দিয়েছেন, সেটা যদি আপনি রিপেমেন্ট পান সেটার কারণে কি হবে? ক্যাশ ইনফ্লো হবে। যে সকল কারণে ক্যাশ ইনফ্লো হচ্ছে তার অপোজিট কারণে কি হবে? ক্যাশ আউটফ্লো হবে। ফর এক্সাম্পল, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আপনি সেল করছেন না, আপনার অ্যাসেট আপনি পারচেজ করছেন, তখন আপনার ক্যাশ কি হবে? আউটফ্লো হবে ইনভেস্টিং এ। আপনি ইনভেস্টমেন্ট সেল করার আগে আপনাকে ইনভেস্টমেন্ট কি করতে হয়েছিল? পারচেজ করতে হয়েছিল। সো পারচেজ করলে, ইনভেস্টমেন্ট পারচেজ করলে আপনার কি হয়? ক্যাশ আউটফ্লো হয়। আপনি কাউকে যখন লোন দিয়ে থাকেন, কিসের পারপাসে? ইনভেস্টমেন্টের পারপাসে। প্রবাবলি যিনি লোন নিচ্ছেন তিনি আপনাকে ইন্টারেস্ট পেমেন্ট করবেন, তখন আপনি ক্যাশ দিয়ে থাকলে তখন এটা কি? ইনভেস্টিং, ক্যাশ আউটফ্লো হচ্ছে। ফাইন্যান্সিং আমি একটু আগে বলছিলাম, কমন স্টক যখন ইস্যু করা হয়, লং টার্ম ডেট যখন ইস্যু করা হয়, ব্যাংক থেকে যখন লোন নেওয়া হয়, এগুলোর ক্ষেত্রে আপনার কি হয়? ক্যাশ ইনফ্লো হয়। আর ক্যাশ আউটফ্লো কখন হয়? যখন আপনি ডিভিডেন্ড দিচ্ছেন, রিপেমেন্ট করছেন, অথবা ক্যাপিটাল রিপেমেন্ট করছেন, ক্যাপিটাল মার্কেট থেকে রিপারচেস করছেন, রিপারচেস ক্যাপিটাল, রিপারচেস ইকুইটি, তখন আপনার কি হচ্ছে? ইকুইটি স্টক। মানে কোম্পানি স্টক যেভাবে ইস্যু করে, কোম্পানি আবার কি করে নিতে পারে? বাই ব্যাক করতে পারে, রিপারচেস করতে পারে, মানে মার্কেট থেকে কোম্পানি নিজে তার স্টক কিনে নিতে পারে। তখন আপনার কি হচ্ছে? আপনার ক্যাশ আউটফ্লো হচ্ছে। আচ্ছা, এছাড়াও আপনাকে আর কিছু বিষয় জানতে হবে যেগুলোর কারণে আপনার ক্যাশের কোনো কনসিকুয়েন্সেস হচ্ছে না। বা আপনি যখন ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে যাবেন, আপনাকে এগুলো নিয়ে অ্যাওয়ার থাকতে হবে। আপনাকে বুঝতে হবে যে এই অ্যাক্টিভিটিস আপনাকে যখন দেওয়া থাকবে, আপনাকে বুঝতে হবে যে এটার সাথে ক্যাশের কোনো কনসিকুয়েন্সেস নাই। সেরকম কি ইস্যু হতে পারে? ফর এক্সাম্পল, আপনার যিনি ওনার, তিনি যখন বিজনেস স্টার্ট করেছেন তিনি কিছু ক্যাশ নিয়ে আসছিলেন, কিছু ফার্নিচার নিয়ে আসছিলেন। তারপর আপনি কি লিখেছেন? ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট বা ইকুইটি ক্রেডিট, এরকম লিখেছিলেন না? তো এটার কারণে তো ক্যাশ আসছে, মানে ক্যাশ যেটা নিয়ে আসছে সেটার কারণে। বাট ফার্নিচার যে সে ক্যাপিটাল হিসেবে নিয়ে আসলো, সেই পার্টটুকুর কারণে কি হয় নাই? কোনো ক্যাশের কোনো কনসিকুয়েন্সেস হয় নাই। ঠিক আছে। তারপর আপনি আমাদের এসিআই কোম্পানির একটা বন্ড ছিল, কনভার্টিবল বন্ড। সো বন্ডে যারা হোল্ডার তাদেরকে অফার করা হয়েছিল একটা সার্টেন পয়েন্ট অফ টাইম, আপনাদের বন্ডটাকে আপনি কি করতে পারবেন? কমন স্টকে কনভার্ট করতে পারবেন। ইউ প্রবাবলি হ্যাভ লার্নড অ্যাবাউট কমন স্টক। সো দে আর দ্য ওনার্স অফ দ্য কোম্পানি, সো দে আর দ্য ল্যান্ডার্স অফ দ্য কোম্পানি। সো আপনি এখন ল্যান্ডার্সদেরকে কি ফেসিলিটি দিচ্ছেন? যে আপনি তাদের বন্ডটাকে আপনি কি করতে পারবেন? কমন স্টকে কনভার্ট করতে পারবেন। সো এই ক্ষেত্রে কিন্তু কোনো ক্যাশের কোনো ট্রানজেকশন হচ্ছে না। আবার আপনি যেটা করলেন, ডেট ইস্যু করে অ্যাসেট পারচেস করলেন। হোয়াট ডাজ ইট মিন? ফর এক্সাম্পল, আপনি একটা লিজিং কোম্পানিকে বললেন আহ, যে আমার এই অ্যাসেটটা লিজ দরকার। সো সে যেটা করলো, সে এটা আপনাকে কিনে দিল অ্যাসেটটা, এবং আপনি করলেন, আপনি তাকে বললেন যে এটা একটা লোন হিসেবে আমি নিচ্ছি। তো সে এবং আপনি তাকে কিছু বন্ড ইস্যু করে দিলেন, আপনার কোম্পানির কিছু বন্ড ইস্যু করে দিলেন। এই বন্ডগুলো এখন কে ওন করছে? এই লিজিং কোম্পানিটা ওন করছে। তো এই ক্ষেত্রে আপনার জার্নাল হচ্ছে, আপনার অ্যাসেট আসলো, অ্যাসেট ডেবিট হলো। আর আপনি যেহেতু এটার এগেনস্টে লোন ইস্যু করেছেন, আপনার লোন বা ডেট, এটা কি হলো? ক্রেডিট হলো। আর আপনার এখানে কি হয় না? কোনো ক্যাশ কনসিকুয়েন্সেস হয় নাই। এক্সচেঞ্জেস অফ প্ল্যান্ড অ্যাসেট, এমন হতে পারে যে আপনার একটা মেশিনারি আপনার প্রয়োজন নাই, বাট আরেকজনের প্রয়োজন। আরেকজন একটা মেশিনারি আছে যেটা আপনার প্রয়োজন। সো আপনি, আমি ধরে নিলাম এর একটা মেশিনারি যেটা আপনি পারচেস করছেন, এটা আপনার জন্য ডেবিট হবে। আর আপনার নাম হচ্ছে বি, আপনার একটা মেশিনারি আছে সেটা আপনি
তাকে এক্সচেঞ্জে দিয়ে দিলেন। তো আপনি যেটা নিলেন সেটা ডেবিট হলো, আপনি যেটা দিয়ে দিলেন সেটা কি হয়ে গেল, আপনার কাছ থেকে ক্রেডিট হয়ে গেল, অ্যাসেট কমে গেল। বাট এখানে কি হয় না, কোনো ক্যাশের কনসিকুয়েন্সেস হয় নাই। তো এই ধরনের অ্যাক্টিভিটিস যখন দেওয়া থাকবে, এটা আপনাকে কোম্পানির সেপারেটলি মেনশন করে বলা থাকবে যে এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস হয়েছে। তো আপনাকে এটা দেখেই বুঝতে হবে যে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো নন ক্যাশ অ্যাক্টিভিটিস। এখন আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টস তৈরি করি, তখন আমাদেরকে এই অর্ডারটা ফলো করতে হয়। প্রথমে আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং করি, তারপর আমরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং করি, তারপর আমরা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং করি। এটা আলটিমেটলি আমাদেরকে কি করতে হেল্প করে, ইউ প্রবাবলি ক্যান রিকল যে ব্যালেন্স শিট একটা ক্যাশ আইটেম থাকে, রাইট? সো ধরে নিলাম আমি এখন 2025-এ আছি, গত বছর ছিল 2024। এখন 2024-এ ক্যাশের ব্যালেন্স ছিল 100, 2025-এ ক্যাশের ব্যালেন্স হলো সে 180। এই যে 100 থেকে 180 হলো, হোয়াট ডাজ ইট মিন, যে পুরো বছরে 80 টাকার নেট ক্যাশ কি হয়েছে, চেঞ্জ হয়েছে নাকি? এই ক্যাশ গুলো কি কি কারণে চেঞ্জ হয়েছে, যে $80 যে ক্যাশ চেঞ্জ হলো, এখন এটা কি কি কারণে হতে পারে, কি কি কারণ হতে পারে, সেটা আনসার হচ্ছে অপারেটিং কারণে হতে পারে, ইনভেস্টিং কারণে হতে পারে, ফাইন্যান্সিং কারণে হতে পারে। ইন সামারি এই তিনটা কারণে হতে পারে। সো কি কি কারণে কত চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জেসটা আমরা দেখি হচ্ছে ডিটেলসে কোথায়, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোসে। সো এখান থেকে আমরা মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাকচুয়ালি হেল্পস ইউ টু রিকনসাইল দ্য ক্যাশ ব্যালেন্স ফিগার ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার টু দ্য কারেন্ট ইয়ার। প্রিভিয়াস ইয়ারে যেটা 100 ছিল, কারেন্ট ইয়ারে সেটা 180 হলো। হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড ইট? স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস actually summarizes all the transactions which are responsible for making these changes. ঠিক আছে? ইউ প্রবাবলি ক্যান রিকল আমরা একটা স্টেটমেন্ট করেছিলাম, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন শেয়ার হোল্ডার্স ইকুইটি। তো একইভাবে ইকুইটি নাম্বার বছরের শুরুতে যা ছিল, বছরের শেষে যা হলো, এই নাম্বারটা ওভার দ্য টাইম কি কি কারণে চেঞ্জ হয়েছে। নতুন ক্যাপিটাল ইস্যু করলে ইকুইটি বাড়বে, ক্যাপিটাল রিপেমেন্ট করলে ইকুইটি কমবে, ডিভিডেন্ড ইস্যু করলে ডিভিডেন্ড ক্যাপিটাল কমবে, ডিভিডেন্ড পেমেন্ট করলে নেট ইনকাম আসলে ইকুইটি ভ্যালু বাড়বে। এই যে রিজনস গুলো দিয়ে আমরা কি করতে পারি, ইকুইটির চেঞ্জেস কে সামারাইজ করতে পারি। একইভাবে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস দিয়ে আমরা ব্যালেন্স শিটে ক্যাশের চেঞ্জেস গুলোকে কি করতে পারি, ট্র্যাক করতে পারি। ঠিক আছে? সো যেটা বলছিলাম যে এটা ডিরেক্ট মেথড আছে, আর একটা কি মেথড আছে, ইনডিরেক্ট মেথড আছে। এখন ডিরেক্ট মেথড ইজ দ্য আইডিয়া যে ইউ ক্যান ক্লিয়ারলি আইডেন্টিফাই ফ্রম হোয়ার দ্য ক্যাশ ইজ কামিং, ফ্রম টু হুইচ রিজনস ক্যাশ ইজ আউটগোয়িং। এগুলো যখন আপনাকে সেপারেটলি বলা থাকবে, এখান থেকে আপনি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস কে ক্যালকুলেট করেন, তখন আপনি ডিরেক্ট মেথড ইউজ করছেন। এখন আপনার কাছে কোম্পানি যদি এগুলো ডিরেক্টলি আপনাকে বলে দেয়, এটা কোম্পানি ডিরেক্টলি নাও বলতে পারে, অথবা কোম্পানি ডিরেক্টলি এগুলো আইডেন্টিফাই নাও করতে পারে। বাট অল্টারনেটিভলি আপনি নেট ইনকামের সাথে নেট ইনকামের সাথে তো আমরা সবাই পরিচিত। এই নেট ইনকামের সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট করে আপনি এটা সলভ করে ফেলতে পারেন যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস কত হয়েছে, ইভেন উইথাউট নোয়িং যে কি কি রিজনে ক্যাশ আসছে, কি কি রিজনে ডিরেক্টলি ক্যাশ আউট হয়েছে, সেগুলো ক্লিয়ারলি আইডেন্টিফিকেশন ছাড়াও আপনি নেট ইনকামের সাথে নন ক্যাশ অ্যাক্টিভিটি এবং কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটির এগুলোর অ্যাডজাস্টমেন্ট করে আপনি কিসে চলে আসতে পারেন, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন সলভ করে ফেলতে পারেন। এই মেথডটাকে আমরা বলছি যে ইনডিরেক্ট মেথড। এখন ডিরেক্ট মেথড ইজ মোর স্ট্রেট ফরওয়ার্ড, ইনডিরেক্ট মেথড স্টার্টস উইথ নেট ইনকাম, যেটা আমরা মাত্র এখানে লিখলাম। ঠিক আছে? The company often prefers the indirect method for presenting the cash flow from statement of cash flows. So আমরা যেটা বলছিলাম যে আমাদের তিনটা অর্ডার আছে, একটা অপারেটিং, একটা ইনভেস্টিং, একটা ফাইন্যান্সিং। সো আমাদেরকে প্রথমে কি কি আইটেমের কারণে অপারেটিং এ ক্যাশ ইনফ্লো আউটফ্লো হচ্ছে সেটাকে সামারাইজ করতে হয়, কি কি কারণে ইনভেস্টিং ইনফ্লো আউটফ্লো হচ্ছে সেটাকে আনতে হয়,
তারপর সবগুলোকে আমরা যখন সাম আপ করবো, তারপর আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে নেট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ক্যাশ। এই নাম্বারটা যদি পজিটিভ হয়, ক্যাশ ইনক্রিজ হয়েছে। এই নাম্বারটা যদি নেগেটিভ হয়, ক্যাশ কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। ইউ প্রবাবলি ক্যান রিকল, একটু আগে আমি লিখেছিলাম ক্যাশ এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, ধরে নিলাম এটা 100, আর ক্যাশ এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড এটা কত, 180। তাহলে হোয়াট ডাজ ইট মিন, এই বিগিনিং 100 থেকে 80 কিভাবে সম্ভব? যদি এখানে নেট ইনক্রিজ ইন ক্যাশ কত হয়, 80 হয়, তখন আমরা এন্ডিং ক্যাশ কত রিচ করতে পারবো, 180 তে রিচ করতে পারবো। সো আলটিমেটলি এই স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো সামারাইজেস হোয়াট আর দ্য রিজনস যেটার কারণে নেট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ক্যাশ কত হচ্ছে, 80 হচ্ছে। ঠিক আছে। আর লাস্টলি আমরা যে নন ক্যাশ আপনার নন ক্যাশ ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস যদি থাকে, যেটা একটু আগে আমরা ডিসকাস করেছি, সেটাকে লিস্ট ডাউন করতে হয়। ঠিক আছে। সো দ্যাট ইজ নট আ সিগনিফিক্যান্ট পার্ট, এর আগেরটা হচ্ছে সিগনিফিক্যান্ট পার্ট। সো আমাদের ইনডিরেক্ট স্টেটমেন্ট এটা তৈরি করার কিছু অ্যাডভান্টেজেস আছে, সেটা আমরা একটু ডিসকাস করি, তারপর আমরা স্টেপ দেখাচ্ছি। অ্যাডভান্টেজেস হচ্ছে কম্পেয়ার টু ডিরেক্ট ইট ইজ ইজিয়ার, and you can simply prepare it from the income statement and the balance sheet if you have, and that's why it is less costly. Otherwise, for direct cash flow statement, you have to collect lots of information. Then direct method, unlike the direct method, indirect method helps you, একটু আগে আমি দুটো জিনিস দেখাচ্ছিলাম, একটা হচ্ছে ইপিএস, আর একটা হচ্ছে কি নেট অপারেটিং ক্যাশ ফ্লো। নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, এটা কোম্পানি প্রতিটা অ্যানাউন্সমেন্টে রিপোর্ট করে থাকে। আপনি যখন কোম্পানি নিউজ দেখবেন, ইউল সি দ্যাট যে কোম্পানি দুটো নাম্বার ডিরেক্টলি রিপোর্ট করছে। সো ইনডিরেক্ট মেথডে এই দুটো নাম্বার কেন তফাৎ হচ্ছে এটা আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারেন। ওকে। আর এম্পিরিক্যাল এভিডেন্স বলছে যে 98.8% কোম্পানিজ ইউজ দ্য ইনডিরেক্ট মেথড। আর ইনডিরেক্ট মেথডের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, ইনডিরেক্ট মেথডের জন্য আপনাকে সেপারেট আরো এডিশনাল ডিসক্লোজার করতে হয় না। বাট ডিরেক্ট মেথডে যদি আপনি করেন, তাহলে আপনাকে এডিশনাল কিছু ডিসক্লোজার অ্যাকর্ডিং টু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস করতে হয়। ঠিক আছে। সো কি কি স্টেপ, আপনার কি কি স্টেপ আছে? প্রথম স্টেপ হচ্ছে আপনাকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এটা ক্যালকুলেট করতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট উইথ নেট ইনকাম। তারপর আপনাকে কিছু অ্যাডজাস্টমেন্ট করা লাগবে, যেটা অ্যাকচুয়ালি হেল্পস ইউ যে অ্যাক্রুয়াল ট্রানজেকশনস গুলো আপনাকে সেপারেট করা। ইউ প্রবাবলি ক্যান রিকল যে অ্যাকাউন্ট রিসিভেবল কিসের জন্য হয়, আমি যখন সেলস করি কিসে, অন অ্যাকাউন্টে। ইউ প্রবাবলি ক্যান রিকল দ্য অন অ্যাকাউন্ট, যেটার কারণে কি হয়, অ্যাকাউন্ট রিসিভেবল জেনারেট হয়। অ্যাকাউন্টস পেবল এটা কিসের কারণে জেনারেট হয়, আপনি যখন পারচেস করছেন কিসে, অন অ্যাকাউন্টে। সো এটার কারণে আপনি যখন এই অ্যাক্রুয়াল ট্রানজেকশনস গুলোকে কি করে ফেলতে পারবেন, সেপারেট করে ফেলতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে নেট ইনকাম এটাতে অ্যাকচুয়াল ট্রানজেকশনস গুলো কতটুকু এফেক্ট করেছে। এটা সেপারেট করা হচ্ছে এখানে কাজ। ঠিক আছে। নেক্সট ওয়ান হচ্ছে আপনার নন কারেন্ট অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি থেকে আপনার ইনভেস্টিং অ্যান্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস গুলো সেপারেট করতে হবে। দেন হচ্ছে আহ, আপনার বিগিনিং ব্যালেন্স শিটে যে ক্যাশ নাম্বারটা রিপোর্ট করা আছে, সেটার সাথে আপনি যে সামারাইজ করে ক্যাশের চেঞ্জেস ক্যালকুলেট করেছেন, সেটাকে কি করতে হবে, অ্যাড করতে হবে, সো দ্যাট ইউ গেট দ্য এন্ডিং ক্যাশ ব্যালেন্স কত হবে। ঠিক আছে। সো স্টেপস গুলো মোর ক্লিয়ার হবে যখন আমরা প্রবলেম নিয়ে কাজ করব। ঠিক আছে। সো লেটস টেক আ প্রবলেম, আপনাকে প্রবলেম কিভাবে দেওয়া থাকবে। ইজ দিস স্টেটমেন্ট ফ্যামিলিয়ার টু ইউ, এটা কি ধরনের স্টেটমেন্ট? ইজ দিস স্টেটমেন্ট ফ্যামিলিয়ার টু ইউ? Yes, sir. ওকে, এটা কি স্টেটমেন্ট? Income statement. ইনকাম স্টেটমেন্ট আপনাকে দেওয়া আছে। ঠিক আছে। আইটেমস গুলো কি ফ্যামিলিয়ার? এই আইটেমস গুলো আমরা কি একটু কমফোর্টেবলি বুঝতে পারি, যেখানে কি কি আইটেম আছে? মানে Yes, এখানে sir. লাইন আইটেম গুলো ক্লিয়ার, কি কি আছে এখানে? Yes, sir. Hmm. আচ্ছা।
দেন আমাদের কাছে একটা ব্যালেন্স শিট আছে। ব্যালেন্স শিট আমাদেরকে 2 পিরিয়ডস এর ব্যালেন্স শিট দেওয়া থাকে কম্পারিজনের জন্য। সো কম্পারিজন আমাদের কেন লাগবে? কারণ ওভার দ্য টাইম, ফর এক্সাম্পল অ্যাকাউন্ট রিসিভেবল, ধরে নেন এই যে 30,000 ছিল 2007-এ, আর 20,000 হচ্ছে 2008-এ। অল আদার থিংস রিমেইনিং সেম। আমি কি বলতে পারি যে 2007-এর যে 30,000 অ্যাকাউন্ট রিসিভেবল, তার থেকে 10,000 অ্যাকাউন্ট রিসিভেবল আমাকে পেমেন্ট করে দিয়েছে, এই জন্য ব্যালেন্স অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 আছে? ভেরি সিম্পলিস্টিক্যালি, 30,000 যে অ্যাকাউন্ট রিসিভেবল তাদের কাছ থেকে আমার কত টাকা ডিউ, মানে আমি কত তাদের কাছ থেকে পাবো? 30,000. 30,000. So they have paid 10,000. That's why the new balance is how much? 20,000 20,000. বলতে পারি। না ওয়েট স্যার, 20,000 তো ওরা পে করলো না? এটা এখন ডিউ, এটা কারেন্ট ও অ্যাকাউন্ট ডিউ, ও রিসিভেবল। আচ্ছা আচ্ছা। ও ঠিক আচ্ছা, আছে, 10,000 পে করছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। পেমেন্ট করেছে কত? 10,000। 10,000, হ্যাঁ। হ্যাঁ। আমি মনে করছি ওইটা হলো অ্যামাউন্ট দ্যাটস পেইড, কিন্তু ইটস রিসিভেবল। ওকে, তাহলে আমরা ব্যালেন্স শিট আছে, এখন আমরা প্রসিড হচ্ছি স্টেপ বাই স্টেপ। তারপর আমার লায়াবিলিটিস এন্ড স্টক হোল্ডার সিকিউরিটি আছে। অ্যাকাউন্টস পেবল আমরা দেখি। সে এই যে 12,000 আমার 2007-এর ব্যালেন্স, 8-এর ব্যালেন্স হচ্ছে 28,000। ইউ সি যে আমার 28,000 টাকা এখন ব্যালেন্স। হোয়াট ডাজ ইট মিন? আমার অ্যাকাউন্টস পেবল কি কারণে বাড়তে পারে? ভেরি সিম্পলিস্টিক্যালি, অ্যাকাউন্টস পেবল কি কারণে বাড়ে? অ্যাকাউন্টস পেবল কি কারণে বাড়ে? আমি যখন অন অ্যাকাউন্টে অ্যাকাউন্টস পে পারচেস করতে করি, হবে, হ্যাঁ। আমি যখন অন হ্যাঁ, অ্যাকাউন্টে পারচেস করি, অন আমি যখন অ্যাকাউন্টে পারচেস আমি করি। যখন অন আর অ্যাকাউন্টে পারচেস করি তখন কি আমার ক্যাশ আউটফ্লো হয়? না, তখন আমার ক্যাশ আউটফ্লো হয় না। হয় না। বাট আমি যখন সেলস থেকে পারচেস বাদ দিই, সিম্পলিস্টিক্যালি ইনকাম ক্যালকুলেট করার জন্য, তখন কিন্তু এক্রুয়াল বেসিসে এই পারচেসের মধ্যে ক্যাশ পারচেসও আছে, এই পারচেসে ক্রেডিট পারচেস আছে, আছে কিনা? Yes, sir. তাহলে এই ক্রেডিট পারচেসটা বাদ দেওয়ার কারণে আমার নেট ইনকাম কি হয়ে গেছে? কমে গেছে। কমে গেছে না? জি তাহলে স্যার। নেট ইনকামকে আমি ক্যাশের প্রক্সি হিসেবে ব্যবহার করতে পারছি না কেন? কারণ নেট ইনকাম এমন একটা কারণে কমে গেছে যার কারণে আমার কি হয় না, ক্যাশ আউটফ্লো হয় নাই। মানে প্রয়োজনীয়তা বুঝতে পারছেন এই ইনফরমেশন গুলো কেন দেওয়া আছে? একটু পর আমি ইউজ করবো, বাট একটু আমি আপনাকে ওয়ার্ম আপ করে রাখছি। আমি যে পারচেস করেছি সেলস থেকে, আমি সেলস ধরে নিলাম পুরোটা আমি ক্যাশে করেছি, বাট পারচেস আমি কিছু ক্যাশে করেছি, কিছু ক্রেডিটে করেছি। So, আমার ক্যাশ আউটফ্লো হয়েছে কোনটার কারণে? ক্যাশ পারচেসের জন্য নাকি ক্রেডিট পারচেসের জন্য? ক্যাশ পারচেসের জন্য। বাট আমি যখন পারচেস বাদ দিয়েছি সেলস থেকে, তখন আমার কি নেট ইনকাম কমে গেছে কিনা? হুম। আমি নেট ইনকামকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এর প্রক্সি কেন বলতে পারছি না? কারণ নেট ইনকাম যতটুকু কমার কথা তার চেয়ে, মানে নেট ইনকাম যতটুকু কমার কথা মিনস হচ্ছে নেট ইনকাম শুধু ক্যাশ পারচেসের কারণে কমে নাই, নেট ইনকাম ক্রেডিট পারচেসের কারণেও কমেছে, ঠিক কি না? ইয়েস স্যার। নেট ইনকাম ক্রেডিট পারচেসের জন্যও কমেছে। So, এই জন্য আমাদেরকে নেট ইনকাম, যখন অ্যাকাউন্টস পেবল ইনক্রিজ হয়, তখন আমাদের নেট ইনকামে একটা এডিশন করতে হয় যে ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেবল। ইনক্রিজ ইন হোয়াট? অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল। পেবল। তাহলে এই যে এই জিনিসটা কমিয়ে দিয়েছি, এখন আমি নেট ইনকামকে কি করে দিচ্ছি? বাড়াচ্ছি। এই ধরনের কিছু অ্যাডজাস্টমেন্ট আমাকে করতে হয় টু গেট ব্যাক টু হায়ার ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এ যাওয়ার জন্য। ঠিক আছে? দ্যাট ইজ হাউ দ্য ইনডিরেক্ট মেথড ওয়ার্কস। আমি একটু ডিটেল একটু পরে দেখাচ্ছি। আচ্ছা। আহ এরপর আমাকে কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো আমার কাজে লাগবে। ওকে, সো ইউ ক্যান থিঙ্ক অফ যে কোশ্চেনে কি কি দেওয়া থাকবে। আপনাকে একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকবে, আপনাকে একটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে, কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে। নাও ইউ হ্যাভ টু সলভ দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ইন ইনডিরেক্ট মেথড। ঠিক আছে? দিস ইজ দ্য কোর লার্নিং আউটকাম ফ্রম দিস চ্যাপ্টার, যে আপনাকে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ইনডিরেক্ট মেথডে সলভ করা জানতে হবে। ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস নিয়ে কাজ করব। এটা হচ্ছে স্টেপ 1, যেটা আমরা
আহ, একটা পিকচারের মধ্যে দেখিয়েছিলাম স্টেপ 1 2 3, এই যে স্টেপ ওয়ান, এই স্টেপ ওয়ানটা আমরা ডেমনস্ট্রেট করছি, ঠিক আছে? আচ্ছা, প্রথম স্টেপ আমরা কি করব? আমরা নেট ইনকাম দিয়ে শুরু করব। আমরা আহ শুরু করব কি দিয়ে? নেট ইনকাম। আমি বলেছি যে আমরা শুরু করব নেট ইনকাম দিয়ে। নেট ইনকাম আমাদের প্রথমে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে অ্যাড ব্যাক নন ক্যাশ এক্সপেন্সেস। মানে আমি নেট ইনকাম ক্যালকুলেশনের সময় আমি যদি এমন কিছু এক্সপেন্সেস বাদ দিই যেটার কারণে আদৌ আমার কোনো ক্যাশ এক্সপেন্স হয় নাই, সেটার জন্য আমাকে নেট ইনকামকে বাড়াতে হবে নাকি কমাতে হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে ক্যাশ পাওয়ার জন্য জাস্ট থিঙ্ক অফ ডেপ্রিসিয়েশনের সাথে পরিচিত নাকি? আমরা ডেপ্রিসিয়েশনের কথা বলেছি না আগের চ্যাপ্টারে। এটার কারণে কোনো সেটা ক্যাশ আউটফ্লো হয় না নাকি? এটার কারণে কোনো ক্যাশ আউটফ্লো হয় হয় না। না। আচ্ছা, এখন ক্যাশ আউটফ্লো যদি না হয়ে থাকে, বাট আমি তো নেট ইনকাম ক্যালকুলেশনের সময় ডেপ্রিসিয়েশনকে বাদ দিয়ে এসেছি নাকি? এখন তো এই যে ডেপ্রিসিয়েশনকে বাদ দিয়ে আসছি কিনা? আসছি। আসছে। যখন আমি এক্সপেন্সকে বাদ দিয়েছি আমার নেট ইনকামটা কি হয়ে গেছে? কমে গেছে না? কোনটার কারণে? এটার কারণে। বাট এটার কারণে কি আমার কোনো ক্যাশ আউটফ্লো হয়েছে? না। আচ্ছা, এখন পারপাসটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমি চাইছি নেট ইনকাম নাম্বার থেকে ক্যাশের নাম্বারে যেতে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনসে যেতে। এখন আমি যদি নেট ইনকাম এমন কিছু কারণে কমে গেছে যেটার কারণে ক্যাশ আউট হয় নাই, তাহলে সেই আইটেমটার জন্য আমাকে নেট ইনকামকে বাড়াতে হবে নাকি কমাতে হবে? কাম এগেন স্যার। নেট ইনকামকে কি করতে হবে? বাড়াতে হবে। বাড়াতে হবে, ঠিক আছে? মানে অ্যাড, একটু আবার বলেন তো, মানে কোয়েশ্চেনটা কি আমি করলেন? নেট ইনকাম থেকে কোথায় যেতে চাই? ক্যাশ ফ্লোতে। ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনসে যেতে চাই, ঠিক আছে? এখন আমি ওকে। দেখতে পাচ্ছি নেট ইনকাম এমন কিছু কারণে কমে গেছে যেটার জন্য আমার কোনো ধরনের ক্যাশ আউটফ্লো হয় নাই। হয় নাই, তাহলে বাড়াতে হবে। Yes. তাহলে নেট ইনকামকে কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে এই জন্য আমরা এটা কিন্তু আপনাকে কনসেপচুয়ালি বুঝতে হবে। আদারওয়াইজ আপনি কখন এগুলো, মানে আপনি যদি এগুলো মেমোরাইজ করার চেষ্টা করেন অবভিয়াসলি উইল ফল ইন এ ট্র্যাপ। ঠিক আছে, এই জন্য আমরা বলছি এটাকে কি করতে হবে, এই ধরনের নন ক্যাশ এক্সপেন্স থাকলে এটা কি করতে হবে? অ্যাড ব্যাক করতে হবে। আমরা গত ক্লাসে ডেপ্রিসিয়েশন শিখেছি, অ্যামোর্টাইজেশন শিখেছি, ডিপ্লেশন শিখেছি, শিখেছি কিনা? এরকম অনেকগুলো টার্ম শিখেছি না? এখন আমি যদি আপনাকে ডেপ্রিসিয়েশন না বলে ডিপ্লেশন বলি, ট্রিটমেন্ট একই হবে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর ডিডাক্ট গেইন অ্যান্ড লসেস। এটা একটু বোঝার চেষ্টা করেন। কি ধরনের গেইন লস? আপনার একটা ইকুইপমেন্ট ছিল, সেটা বিক্রি করতে গিয়ে আপনার 3,000 টাকা কি হলো? লস হলো। ইকুইপমেন্ট কি? ইকুইপমেন্ট কেনা বেচা করা, এটার জন্য কি আপনাকে সেট আপ করা হয়েছে ইকুইপমেন্ট কেনা বেচা করার জন্য? নো। আপনি, আপনাকে সেট আপ করা হয়েছে যে কম্পিউটার সার্ভিস দেওয়ার জন্য সার্ভিস নাকি? দেওয়ার জন্য। ইকুইপমেন্ট কেনা বেচা আপনার কাজ না। না। এখন ইকুইপমেন্ট কেনা বেচা কি ধরনের কাজ? এটা আপনার অ্যাসেট কাজ না টাইপের। বলতে হচ্ছে আপনি, আপনি এটার জন্য আপনাকে তৈরি করা হয় না, মানে এটা তাহলে আপনার কি না? নন অপারেটিং কাজ না অপারেটিং। নাকি? এটা যদি জি স্যার। আপনার কাজ হয়ে থাকে সেটা কিসের সাথে কানেক্টেড? ইনভেস্টিং এ। আপনি ইকুইপমেন্ট যখন কিনে আনবেন তখন ইনভেস্টিং এ ক্যাশ আউটফ্লো হবে। আপনি যখন সেই ইকুইপমেন্ট বিক্রি করতে যাবেন ইনভেস্টিং এ ক্যাশ ইনফ্লো হবে। ইকুইপমেন্ট বিক্রি করতে গিয়ে যদি কোনো লস হয়, ইনভেস্টিং এ ক্যাশ কি হবে? আউটফ্লো হবে। এম আই ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাকে এই আইটেমটা নেট ইনকাম থেকে আলাদা করতে হবে, সেপারেট করতে হবে। আমি কিভাবে এটা সেপারেট করতে পারি? বাদ দিয়ে নাকি যোগ করে? মানে লস হলে আমাকে কি করতে হবে?
মানে এই যে লস হয়েছে একটু খেয়াল করেন, এই যে লস, লস হলে অ্যাড করতে হবে। এই লসটা নেট ইনকামকে কি করে দিয়েছে, কমিয়ে দিয়েছে কিনা? হ্যাঁ, তাহলে অ্যাড তাহলে এটা করতে যদি হবে। আমি নেট ইনকাম থেকে যদি আমি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এ যেতে চাই, তাহলে এই লসটা যেটা নেট ইনকামকে কমিয়ে দিয়েছে সেটা কি করতে হবে? অ্যাড ব্যাক অ্যাড করতে হবে। করতে হবে। আর নিশ্চয়। যদি এখানে গেইন অন সেল অফ ইকুইপমেন্ট হতো, সে ফর এক্সাম্পল 5,000, তাহলে এটা নেট ইনকামকে কি করে দিয়েছিল? বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দিয়েছি, সো বাট এট দ্য এই সাবস্ক্রাইব। সেল অফ ইকুইপমেন্ট এটা কি না, অপারেটিং না। এখন আমি নিশ্চয়। চাচ্ছি এটাকে নেট ইনকাম থেকে আলাদা করতে, নেট ইনকামকে পিওর করতে, মানে নেট ইনকামকে আমি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এ নিব। বাট এটা কি না, এটা আমার অপারেটিং কাজ না। এখন এই গেইনটা নেট ইনকাম থেকে সরাতে হলে আমাকে তখন কি করতে হবে? নেট ইনকাম থেকে বাদ দিতে হবে, ঠিক কি না? ইয়েস স্যার। এই জন্য বলছি যে ডিডাক্ট গেইন। ক্লিয়ার? ইয়েস স্যার। এটা আপনাকে কনসেপচুয়ালি বুঝতে হবে। কনসেপচুয়ালি না বুঝলে আর কোনোভাবে বোঝা এটা পসিবল না। ঠিক আছে? আর মেমোরাইজ করতে গেলে প্রবলেম হবে। ঠিক আছে? So, একটু কনসেন্ট্রেট করেন, আমরা স্লোলি প্রসিড হচ্ছি, স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করছি। আচ্ছা, নেক্সট আমাদের যে কাজটা করতে হয় এটা একটা মেজর কাজ, সেটা হচ্ছে চেঞ্জেস ইন কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটিস। ইউ প্রবাবলি ক্যান রিকল, যখন আমরা ব্যালেন্স শিট বুঝেছিলাম তখন আমরা কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস নিয়ে ডিসকাস করেছিলাম। সো এটার কারণে ক্যাশে কনসিকোয়েন্সেস হতে পারে। একটু আগে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে কথা বলেছিলাম, খেয়াল আছে? আ- একটু আগে বললাম না, রিসিভেবলস 30,000 থেকে রিসিভেবলস কত হয়ে গেল? 20,000 হয়ে গেল। তাহলে আপনার কি হলো? এটার কারণে কি আপনার ক্যাশ কালেকশন হয়েছে কিনা? হোয়াট ডু ইউ থিঙ্ক? এই যে 30,000 থেকে 20,000 হয়ে গেল, এটা কি এমনি এমনি হয়ে গেল, নাকি রিসিভেবলসটা ক্যাশ এসে আপনি কালেকশন হয়েছে, ক্যাশ কালেকশন হয়েছে। পেমেন্ট করে দিয়েছেন, তাই না? আচ্ছা, এখন আমি যদি উল্টো উল্টো করে বলি, তো ক্যাশ কালেকশন হলে কি হবে, প্লাস হবে না? তাহলে ডিক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল, এটার কারণে ক্যাশ কি হবে? প্লাস হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। এই যে 30 থেকে 20, তার মানে আপনি 10,000 টাকার পেমেন্ট পেয়ে গেছেন। আচ্ছা, এখন যদি আমি উল্টোটা বলি, সে ফর এক্সাম্পল ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, হোয়াট ডাজ ইট মিন? একটু খেয়াল করেন। অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হয় কখন? আপনি অ্যাকাউন্ট রিসিভেবলে অন অ্যাকাউন্টে সেল করেছেন, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এই জার্নালের সাথে আপনি পরিচিত? এই জার্নালের সাথে আপনি পরিচিত? পরিচিত হ্যাঁ তো, স্যার। আপনি অন অ্যাকাউন্টে ক্রেডিট সেল জার্নাল করেছেন না? এখন এই সেলস যখন ক্রেডিট করেছেন, এটার কারণে আপনার নেট ইনকাম বেড়েছিল কিনা? মানে আপনার নেট ইনকামের ক্যালকুলেশন হয় কিভাবে? এই যে রেভিনিউ, এটা বেড়েছে, আপনার নেট ইনকাম কি হয়ে গেছে? বেড়েছে। বেড়েছে কিনা? নিশ্চয়। এটা বাড়লে এটা বেড়েছে কিনা? আচ্ছা, বেড়েছে। এখন এটার এগেনস্টে, এই যে রেভিনিউটা অ্যাড হয়েছে, এটার এগেনস্টে কি আপনি ক্যাশ পেয়েছেন? এই যে সেলস হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল, এটার এগেনস্টে কি আপনি কোনো ক্যাশ পেয়েছেন? না, পাইনি। পান নাই। তাই না? তাহলে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল আপনার নেট ইনকামকে বাড়িয়ে দিয়েছে, বাট আপনি কি পান নাই? ক্যাশ পার পান নাই। নাই। তাহলে আমি যদি নেট ইনকাম থেকে ক্যাশে যেতে চাই, তাহলে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল কে কি করতে হবে? নেট ইনকাম থেকে মাইনাস করতে হবে। মাইনাস করতে ইনক্রিজ হবে। ইন অ্যাকাউন্ট রিসিভেবল কে কি করতে হবে? মাইনাস করতে হবে। ঠিক আছে, এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। বুঝে বলছেন তো? তো ইয়েস স্যার। কনফিউশন আছে তারপরও। বলেন, মানে কনফিউশন। ওই যে ইনক্রিজ ইন নেট ইনকাম কোথায় পাচ্ছেন, এখানে তো লেখা নাই। আচ্ছা, আপনি যখন অ্যাকাউন্ট রিসিভেবলে সেল করেছেন, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হলো, সেলস কি হলো? ক্রেডিট হলো। এতটুকু ক্লিয়ার? ওকে, হ্যাঁ। আচ্ছা, আদার থিংস রিমেনিং সেম। সেলস যখন ক্রেডিট হয়, রেভিনিউ বেড়েছে কিনা? নিশ্চয়। আচ্ছা, আদার থিংস রিমেনিং সেম, রেভিনিউ বাড়লে নেট ইনকাম বাড়বে কিনা? পারবে। কিভাবে? উম, এখন রেভিনিউ এমন কারণে বাড়লো যেটার কারণে আমি ক্যাশ পাই নাই।
তাহলে তো বাড়বে না। ক্যাশ বাড়ে নাই, নেট ইনকাম তো বেড়েছে। কারণ আমি হ্যাঁ, যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি, আমি কোন মেথডে তৈরি করছি? অ্যাক্রুয়াল বেসিস। ক্যান ইউ রিকল? অ্যাক্রুয়াল আর ক্যাশ বেসিস একদম কোর্সের শুরুতে আমরা ডিসকাস করেছিলাম। অ্যাক্রুয়াল বেসিস আর ক্যাশ বেসিস। ক্যান ইউ রিকল? জি স্যার। হুম। অ্যাক্রুয়াল বেসিসে আমি যেহেতু ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি, করতে হবে, এই জন্য আমার নেট ইনকাম বাড়ছে। আমি যদি ক্যাশ বেসিসে করতাম, অবভিয়াসলি নেট ইনকাম বাড়তো না। কারণ আমি তখন সেলসে বাড়বে। কোন সেলসটা দেখাতাম? ক্যাশ সেলসটা দেখাতাম। আমি সব সেলস দেখাতাম না। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এনি মোর কোয়েশ্চেন অন দিস? আচ্ছা, এখন আসেন অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রে। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। অ্যাকাউন্টস পেয়েবল, এখানে কি হয়েছে? 12,000 থেকে 28,000। হোয়াট ডাজ ইট মিন? অ্যাকাউন্টস পেয়েবল আমি বেশি পারচেস করেছি, ঠিক। আদার থিংস রিমেনিং সেম। আমি যখন পারচেস করি, আহ, আমি অন্যগুলো ইরেজ করে দিচ্ছি ফর সিম্পলিসিটি। আমি ধরে নিচ্ছি আপনার, ইউ প্রবাবলি ক্যান রিকল যে কস্ট অফ গুডস সোল্ড আর পারচেসের মধ্যে তফাৎ কি। আমি ফর সিম্পলিসিটি ধরে নিচ্ছি আমার কোনো বিগিনিং ইনভেন্টরি ছিল না, আমার কোনো এন্ডিং ইনভেন্টরি ছিল না। তাহলে আমার পারচেস ইজ ইকুয়াল টু হোয়াট? কস্ট অফ গুডস সোল্ড, তাই তো? যদি আমার কোনো ইনভেন্টরি না থাকে, হুম, বিগিনিং ইয়েস স্যার। ছিল না, এন্ডিংও ছিল না, তখন আমার কস্ট অফ গুডস সোল্ড ইকুয়ালস টু হোয়াট? পারচেস। আচ্ছা, পারচেসেস। পারচেস আমার নেট ইনকামকে কি করে? ইনক্রিজ। ডিক্রিজ অর ইনক্রিজ? পারচেস আমার নেট ইনকামকে কি পারচেস করে? ইনক্রিজ তো করে। ইনক্রিজ কিভাবে করে? নো, পারচেস, আচ্ছা আচ্ছা, ডিক্রিজ হবে। পারচেস আমার নেট ইনকামকে কমিয়ে দেয়, এটা তো আমার খরচ। হ্যাঁ হ্যাঁ। পারচেস আমার নেট ইনকামকে কি করে? কমিয়ে দেয়। এখন ডিক্রিজ ডিক্রিজ। এই পারচেসের মধ্যে, এই পারচেসের মধ্যে 16,000 টাকার পারচেস আমি করেছি, যেটার কারণে আমি কোনো ক্যাশ পেমেন্ট করি নাই। এটা আমি কিভাবে বুঝলাম? কারণ আমার অ্যাকাউন্টস পেবল বেড়ে গেছে কত? 16,000 বেড়ে সিক্সটিন গেছে না? থাউজেন্ড ইনক্রিজ। তাহলে আমি স্যার, $16,000 পারচেস করেছি, যেটার কারণে আমি কি করি নাই? ক্যাশ পেমেন্ট করি নাই। করি ডিউ নাই। আছে। তাহলে আমি এই যে পেমেন্ট করি নাই, সেটার কারণে আমার ক্যাশ কমে নাই, বাট আমার নেট ইনকাম তো কমে গেছে। কারণ আমি যখন এখানে পারচেস দেখাচ্ছিলাম, আমি তো ক্যাশ পারচেসে দেখিয়েছিলাম, ক্রেডিট পারচেসে দেখিয়েছিলাম, ঠিক কি না? ইয়েস স্যার। আমি তো সব পারচেস তো এখানের মধ্যে সাম আপ করা, যেহেতু আমি অ্যাক্রুয়াল বেসিসে করছি। তাহলে আমার নেট ইনকাম কি এই ক্রেডিট পারচেসের জন্য কমে গেছে নাকি বেড়ে গেছে? কমে গেছে। কমে কমে গেছে। গেছে। ইন টার্মস অফ ক্যাশ, মানে আমি যদি এটা থেকে ক্যাশে যেতে চাই, এই নেট ইনকামকে এই ক্রেডিট পারচেসের জন্য কি বাড়াতে হবে নাকি কমাতে হবে? বাড়াতে হবে। বাড়াতে হবে। ক্লিয়ার? কারণ কমে গেছে, সো বাড়াতে হবে। হ্যাঁ। তাহলে ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, এটার জন্য আমাকে কি করতে হবে? নেট ইনকামকে বাড়াতে হবে। আর যদি উল্টোটা হতো, ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল হতো, তাহলে উল্টোটা হতো, প্লাস এটা হতো। একটু আমরা বুঝে দেখি। ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল মিনস হোয়াট? ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হয় কখন? যখন আমি অ্যাকাউন্টস পেয়েবলকে কি করে দিই? পেমেন্ট করে দিই। অ্যাকাউন্টস পেয়েবলকে আমি যখন পেমেন্ট করি, তখন কি হয়? ক্যাশ রিডিউস হয়। ওকে, সামনে একটু দেখার চেষ্টা করি। একটা একটা দেখবো। আমরা সামারি করে সবকিছু বললাম, আমরা দেন এটা একটু আমরা ইমপ্লিমেন্ট করছি। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ এন এক্সাম্পল অফ ক্যাশ ফ্লো ফ্রম এন অপারেটিং অ্যাক্টিভিটি? এটা একটু আমাকে কুইজে, মানে চ্যাট বক্স একটু করে লিখেন, এটার আনসার কি?
আচ্ছা, আমি মাত্র একজনের রেসপন্স পেলাম। স্যার ডি হবে তো ভাই? দুইজনের পেলাম, তিনজন পেলাম। বাকিদেরকে চ্যাট বক্স কাজ করছে না নাকি? আচ্ছা, সো মেনি ডিফারেন্ট রেসপন্সেস। আচ্ছা, আমি একটু দেখি। এ হুইচ ইজ এন্ড অ্যান ডি এক্সাম্পল অফ বেশিরভাগ। ক্যাশ ফ্লো ফ্রম অ্যান অপারেটিং অ্যাক্টিভিটি? আচ্ছা, পেমেন্ট অফ ক্যাশ টু লেন্ডার্স ফর ইন্টারেস্ট, receipt of cash from the sale of capital stock, receipt of cash from the sale of capital stock, এটা তো ফাইন্যান্সে ক্লিয়ারলি। পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ডস টু দ্য কোম্পানিজ স্টক হোল্ডার্স। আচ্ছা, আহ ওগুলো সবই তো ধরেন স্যার ফাইন্যান্সিং, তারপর না, ইনভেস্টিং এখানে এসবই। ধরেন বললে হবে না এখানে। না ধরেন বলতে, না না না, আই মিন লাইক সবই তো হলো ফাইন্যান্সিং এন্ড না, ইনভেস্টিং। এখানে এখানে ইউএস গ্যাপ আর আইএফআরএস এর কারণে কিছু তফাৎ আছে। এখানে আমরা একটু করে দেখাচ্ছি। এটা পেমেন্টের কথা বলা হয়েছে। ইয়া, এগুলো হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং, বাট আইএফআরএস এ কিছু ডিসক্রিপশন দেওয়া আছে। আইএফআরএস এর ডিসক্রিপশন হচ্ছে এটা আপনি অপারেটিং এ দেখাতে পারেন, ফাইন্যান্সিয়াল। আমরা এখানে আপাতত ইউএস গ্যাপ নিয়ে ডিসকাস করছি, এই জন্য আইডিয়া হচ্ছে এই যে পেমেন্ট অফ ক্যাশ টু লেন্ডার্স ফর ইন্টারেস্ট। ঠিক আছে, এটা আপনার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং কেন বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এটা এই যে এখানে ছিল অপারেটিং এ। হুম, এই যে টু লেন্ডার্স ফর ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন? লুক এট দিস। ইউএস গ্যাপ অনুযায়ী এটা কোথায় আসে? ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এ আসে। ঠিক আছে, এখন ট্যাক্সটা হচ্ছে ইউএস গ্যাপের পার্সপেক্টিভে লেখা, আর আইএফআরএস বলছে যে আপনি এটা অপারেটিং এও দেখাতে পারবেন, ফাইন্যান্সিং এও দেখাতে পারবেন। সো স্যার একটা কোয়েশ্চেন, এখানে লেখা হয়েছে যে ক্যাশ ইনফ্লোতে ডিভিডেন্ডস রিসিভড এটা দেখাতে পারবো, কিন্তু যদি ক্যাশ আউটফ্লোতে তাহলে ডিভিডেন্ড যে দিচ্ছি আমি তাহলে সেটা দেখাতে পারবো না। রিসিপ্ট নিয়ে কোনো ইস্যু নাই। রিসিপ্ট, এই যে রিসিপ্টটা, ইন্টারেস্ট রিসিপ্টের দিকে তাকান। এই যে ইন্টারেস্ট রিসিপ্ট, ইন্টারেস্ট রিসিপ্ট আর ডিভিডেন্ড রিসিপ্ট ইউএস গ্যাপ অনুযায়ী এটা এখানে দেখাতে হয়। ঠিক আছে, আর পেইড যেটা আপনার ইন্টারেস্ট পেইড যেটা, এটা ক্যাশ আউটফ্লো ফ্রম অপারেটিং এ দেখাতে হয়। বা ডিভিডেন্ড পেইড যেটা, এটা হচ্ছে এখানে এই যে ফাইন্যান্সিং এ। ঠিক আছে, ওকে, ওকে। এই যে এখানে ফাইন্যান্সিং। আচ্ছা, তাহলে এটার আনসার এই। আর আমি যেটা বলছিলাম, যেটা যদি আইএফআরএস হতো তখন কিন্তু আপনার একটা ডিসক্রিপশন থাকতো, এটা অপারেটিং এ যেতে পারতো, ফাইন্যান্সিং এ যেতে পারতো। ঠিক আছে, আচ্ছা। সো আমরা একটা একটা সলভ করি। আমরা শুরু করব কি দিয়ে? নেট ইনকাম দিয়ে শুরু করবো। সো আমাদের নেট ইনকামের নাম্বার কত আছে? আমি একটা একটা নাম্বার আপনাকে ক্লিয়ার করব। আমার কাছে এখানে আমি ডিটেইলে অন্য ক্যালকুলেশনস গুলো দেখাবো, বাট আমরা এক জায়গায় থাকি। আহ, আচ্ছা, আমরা এখানে থাকি আপাতত। স্লাইড নাম্বার 25। এই যে আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস শুরু করেছি কি দিয়ে? নেট ইনকাম দিয়ে। নেট ইনকামের নাম্বার ছিল কত? 145,000। সেই নাম্বারটা কোত্থেকে আসছে? ইনকাম স্টেটমেন্টের এই নাম্বারটা। ঠিক আছে, স্টেপ অনুযায়ী আমাদের প্রথম কাজ কি হবে? নন ক্যাশ এক্সপেন্স গুলো অ্যাড ব্যাক করতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে নন ক্যাশ এক্সপেন্স কোনটা আছে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে কত আছে? 9,000। 9,000টা কি করতে হবে?
অ্যাড ব্যাক করতে হবে। সো 145 এর সাথে প্রথমে কোনটা অ্যাড হবে? এই যে প্রথমে অ্যাড হচ্ছে কোনটা? এই যে প্রথমে অ্যাড হচ্ছে কোনটা? 9,000। ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা কেন আসলো? আমাকে একটু রেসপন্ড করতে হবে, আদারওয়াইজ আই উইল অ্যাজিউমিং দ্যাট ইউ গেট ইট। এতটুকু পার্ট ক্লিয়ার? এটা কেন আমরা অ্যাড করলাম? ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা কি জেনেছি? ইনভেস্টিং এ কোনো গেইন লস হলে এগুলো কি করতে হবে? ওখানে রাখা যাবে না, কারণ আমরা অপারেটিং কে দেখার চেষ্টা করছি প্রথমে। আচ্ছা, এখানে এই যে লস অন সেল অফ ইকুইপমেন্ট, ঠিক আছে, একইভাবে এখানে যদি লস অন সেল অফ আদার ইনভেস্টমেন্ট যদি থাকতো, সেটাও একইভাবে কি হতো? সেপারেট করতে হতো। এটা নট নেসেসারি যে ইকুইপমেন্ট, এটা যদি লস অন সেল অফ সে মাই ইনভেস্টমেন্ট ইন অ্যানাদার কোম্পানি, সেটাও আমার ইনভেস্টমেন্টের লস কি করতে হবে? এখান থেকে সেপারেট করতে হবে। এই লসটার কারণে এখানে নেট ইনকাম কি হয়ে গেছে? এই নেট ইনকামটা কি হয়ে গেছে? এই লসটার কারণে কমে গেছে। এখন আমি এটাকে কোথায় নিতে চাই? এই লসটাকে কোথায় দেখাবো? অপারেটিং এ দেখাবো না, প্রথম কথা হচ্ছে এটা। সো অপারেটিং এ যদি আমি দেখাতে না চাই, এটা দেখাতে পারবো না, এটা তো অপারেটিং না। ইকুইপমেন্ট বিক্রি করা তো আমার কাজ না, তো আমি এটা তো অপারেটিং লস না। এই 145 থেকে এটা কি করতে হবে? বাদ দিতে হবে নাকি যোগ করতে হবে বলেন তো? লস, লসের কারণে নেট ইনকাম কি হয়ে গেছে? লস। কমে গেছে না? জি স্যার, এটাকে লসের কারণে বাড়াতে নেট হবে। ইনকাম কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে নেট ইনকামকে যদি অ্যাডজাস্ট করতে হয়, মানে আগের পজিশনে নিতে হয়, তাহলে এই লসটার জন্য নেট ইনকামকে কি করতে হবে? কি করতে হবে? অ্যাড করতে হবে, বাড়াতে অ্যাড। হবে। বাড়াতে হবে। দ্যাটস ইট। ঠিক আছে। আর এখানে যদি গেইন হতো তাহলে এটা কি করতে হতো? কমাতে হতো। ঠিক আছে, এতটুকু কি ক্লিয়ার? লস অন সেল অফ ইকুইপমেন্ট কেন আমরা প্লাস করেছি, এই পার্টটা কি ক্লিয়ার? আমরা এটা নিয়ে একটু করে ডিসকাস করি। প্রথম কথা হচ্ছে, এই লসের কারণে নেট ইনকাম কমে গেছে, মানে আমরা এটা যেটা করতে চাই সেটা হচ্ছে এটাকে আমরা আহ, আপনার অপারেটিং থেকে সেপারেট করতে চাই। সো লসের কারণে নেট ইনকাম কমে গেছে। সো এটাকে আগের পজিশনে নিতে হলে লসটাকে নেট ইনকামের সাথে কি করতে হবে? প্লাস করতে হবে। আর এখানে যদি গেইন হয়ে থাকে সেটা নেট ইনকাম থেকে কি করতে হবে? ডিডাক্ট করতে হবে। কি করতে হবে? ডিডাক্ট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আহ আমার আমরা স্টেপটাকে একটু আপনাকে দেখানোর চেষ্টা করি। এই যে কারেন্ট এসেট এন্ড কারেন্ট লায়াবিলিটিস এর চেঞ্জেস গুলোর জন্য নেট ইনকামকে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। আমরা একটু কারেন্ট এসেট আর কারেন্ট লায়াবিলিটিস খুঁজি। এখন কারেন্ট এসেট আর কারেন্ট লায়াবিলিটিস যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু আবার ক্যাশের উপর কাজ করতে যাবেন না। কিসের উপর কাজ করবেন না? মানে আপনি যখন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোসে কাজ করছেন, তখন আলটিমেটলি আপনার পারপাস কি? আপনার পারপাস হচ্ছে এই 33,000 থেকে 55,000 কিভাবে হলো এটাকে খুঁজে বের করা, নাকি? এখন আপনি যদি বলেন এখানে তাহলে 33 থেকে 55, এখানে তো 22,000 চেঞ্জ হয়েছে, এই 22,000 যদি এই 22,000 আপনি এটা আলটিমেটলি আপনি এই 22,000 হচ্ছে আপনার নেট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ক্যাশ, এটাই আমরা খোঁজার চেষ্টা করছি। এটা কি কারণে হয়েছে? ক্লিয়ার? আমি যখন কারেন্ট এসেটে কারেন্ট লাইবিলিটিসে কাজ করব, তখন কাকে অফ রাখবো? ক্যাশ। কারো উপর কাজ করব না। কারণ আমি তো আলটিমেটলি এটাকে সলভ করার চেষ্টা করছি। এখন আমি যদি সে আমি এক্স কে সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে। এখন এক্স কে সলভ করতে হলে কার উপর সলভ করতে হবে? অন্য ভেরিয়েবলের উপর সলভ করে আমাকে এক্স বের করতে হবে। এখন ইয়েস এক্স এর স্যার। উপর সলভ করে কি আমি এক্স সলভ করতে পারবো? এক্স এর উপর কাজ করে এক্স সলভ করতে পারবো? আমি কি বোঝাতে পারছি কি বলছি? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা এটা নিয়ে অলরেডি ডিসকাস করেছি। এখানে কি হয়েছে? অ্যাকাউন্ট রিসিভেবল চেঞ্জটাকে আপনাকে ট্র্যাক করতে হবে। এটা কি ধরনের চেঞ্জ? আগে ছিল 30,000, এখন হয়েছে কত?
20,000। 10,000 decrease. আচ্ছা, তাহলে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল এটা আমাকে কি করতে হবে? So, ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল এটার কারণে আমার কি হয়েছে? ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল এটার কারণে আমার কি হয়েছে একটু আগে আমি কি বলছিলাম? নেট ইনকাম তো বেড়ে গেছে। নেট ইনকাম বাড়ে না, নেট ইনকাম যা ছিল তাই আছে। নেট ইনকাম তো এখানে ও আছে। আচ্ছা আচ্ছা। নেট ইনকাম যা ছিল তাই তো আছে। আমরা বলছি যে অ্যাকাউন্ট রিসিভেবল যখন ডিক্রিজ হয় আমরা এটার এগেনস্টে কি পেয়েছি? ক্যাশ। ক্যাশ। ক্যাশ পেয়েছি। তাহলে সেই ক্যাশটা কি নেট ইনকামে যোগ হয়েছে? সেই ক্যাশটা তো নেট ইনকামে যোগ হয়েছে। হয় নাই। হয় নাই। ও হয় নাই তো। যোগ হয় নাই। আমি যোগ তো অ্যাকাউন্ট করতে রিসিভ হবে। আমি যখন আমি অ্যাকাউন্ট রিসিভেবলকে নেট ইনকামে রিপোর্ট করেছি কখন? যখন আমি সেল করেছিলাম তখন। এরপরে যখন আমি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ক্যাশ কালেক্ট করি তখন আমি বলেন তো জার্নাল কি করি? জার্নাল কি করি? অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ক্যাশ ক্যাশ। কালেক্ট করলে জার্নাল ক্যাশ কি? ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখন এই কালেকশনটার কারণে আমার কোনোভাবে কি আমি রেভিনিউ বাড়িয়েছি? নেট ইনকাম বাড়িয়েছি? নো। না না না। বাড়াই নাই তো। তাহলে আমি এখন তাহলে এই ব্যাপারটা নেট ইনকামে কি হয় নাই? অ্যাডজাস্টমেন্ট হয় নাই। তা আমি এখন নেট ইনকাম থেকে কোথায় যেতে চাই? এই যে এই নাম্বারটা থেকে আমি কোথায় যেতে চাই? ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনসে যেতে চাই জি নাকি? স্যার। ক্যাশ ফ্লো জি ফ্রম স্যার। অপারেশনসে যেতে চাই। তো 10,000 যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হয়েছে তার মানে আমি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কত টাকার পেমেন্ট পেয়ে গেছি? 10,000 টাকার পেমেন্ট পেয়ে হয়ে গেছি। গেছে। তাহলে এটার জন্য আমাকে নেট ইনকামে কি করতে হচ্ছে? এটা অ্যাড করতে হচ্ছে। ইউ আন্ডারস্ট্যান্ড? মানে ব্যাপারটা কি জি বুঝতে স্যার। পেরেছেন? আমরা যে বলছিলাম যে নেট ইনকাম এটা কেন অ্যাড হয় নাই, এটা কি ক্লিয়ার যে অ্যাড হয় নাই? আর আপনি যখন অ্যাকাউন্ট রিসিভেবল থেকে পেমেন্ট পান তখন আপনি কি জার্নাল করেন? ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল কি ক্রেডিট। তা আপনি এখানে নেট ইনকাম কোথায় আসলো? রেভিনিউ কোথায় আসলো? আসলো। আর আপনি যখন জেনারেট করেছিলেন, আপনি যখন অ্যাকাউন্ট রিসিভেবল সেল করেছিলেন তখন কি করেছিলেন? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করেছিলেন, সেল কি করেছিলেন? ক্রেডিট করেছিলেন। আমি কি বোঝাতে পেরেছি? এখন আপনার পারপাস হচ্ছে নেট ইনকাম থেকে কোথায় আসা। পারপাসটা ভুলে যাবেন না, আপনি নেট ইনকাম থেকে কোথায় যেতে চাচ্ছেন? ক্যাশ ক্যাশ ফ্লো ফ্লোতে। ফ্রম অপারেশনসে যেতে চাচ্ছেন। এখন রিসিভেবলস থেকে ক্যাশ যখন কালেকশন হয়েছে তখন আপনি নেট ইনকামকে তো অ্যাডজাস্ট করেন নাই। এটা কারণে জি নেট স্যার। ইনকামকে অ্যাডজাস্ট করেছেন? এটা কারণে নেট না ইনকামে স্যার। আসছে আসে নাই তো। তো এই জন্য আপনাকে কি করতে হচ্ছে? ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল নেট ইনকামের সাথে কি করতে হচ্ছে? যোগ করতে হচ্ছে। সো দ্যাট ইউ ক্যান টেক দ্য নেট ইনকাম ক্লোজার টু হুইচ নাম্বার? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অপারেটিং অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটি। ক্লিয়ার? বুঝা গেছে। বোঝা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা। কিন্তু স্যার একটু আগে যে বললেন যে নেট ইনকামে কোনো চেঞ্জ হবে না, কি? মানে এটার কারণে যে আমি তো আগে রেকর্ড করে ফেলেছি রেভিনিউ, সো। হ্যাঁ, আগে তো আপনি রেকর্ড করেছেন, এখন আপনি ক্যাশ পেয়েছেন না। জি পেয়েছি। এখন আমরা কি করছি? এখন কি আমি নেট ইনকাম সলভ করছি নাকি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস সলভ করছি? ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো, ঠিক আছে। এখন আমি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এ যাওয়ার জন্য ক্যাশ কালেকশন হলে সেটা অ্যাড করতে হবে না? করতে হবে, ঠিক আছে। একইভাবে ক্যাশ পেমেন্ট করলে সেটা বাদ দিতে হবে না? রাইট। আচ্ছা, তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল সলভ করলাম, কারেন্ট অ্যাসেট। এর পরেরটা আমরা দেখি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। হোয়াট ডু থিঙ্ক? এখানে কি হয়েছে দেখেন তো। 10,000 টাকার ইনভেন্টরি 15,000 হয়েছে, রাইট? $10,000 ইনভেন্টরি কি হয়েছে? 15,000 হয়েছে। এখন এটার জন্য কি করতে হবে বলেন? এই যে ইনভেন্টরি বেড়েছে, ইনভেন্টরি কিভাবে বাড়া পসিবল? ক্যাশ খরচ করা বা ক্রেডিট পারচেজ করা তো। হ্যাঁ, এখন ক্রেডিট পারচেজ যে আপনি করেছেন সেটা ট্র্যাক পাবেন হচ্ছে অ্যাকাউন্টস পেবলে। বাট রাইট এট দিস মোমেন্ট আপনাকে যেটা করতে হবে, ইনভেন্টরি যখন আপনি দেখবেন বেড়েছে, ইনভেন্টরি যখন কি হয়েছে বেড়েছে, তখন আপনি বুঝতে হবে যে আপনি ইনভেন্টরি পারচেজ করেছেন। কি করেছেন? কি করেছেন?
ইনভেন্টরি পারচেস করেছেন। এখন ইনভেন্টরি যখন আপনি পারচেস করেছেন তখন আপনার কি হয়? ক্যাশ কমে। হ্যাঁ, ক্যাশ কমবে। সো কত টাকার ক্যাশ কমবে? 5,000। 5,000। 10,000 হ্যাঁ, থেকে ইয়া 15,000 5,000। হয়েছে ইনভেন্টরি, 5,000 টাকা ক্যাশ কমবে। আমি সি ডিক্রিজ ইন ইনভেন্টরি, না সরি, ইনক্রিজ ইন ইনভেন্টরি কত হলো? 5,000। 5,000 কি হয়ে গেল? কমে গেল। ঠিক আছে। এখন একটু বোঝার চেষ্টা করেন এই যে নেট ইনকামের সাথে এটা কিভাবে কানেক্টেড। ইনক্রিজ ইন ইনভেন্টরি 5,000 টাকা, 5,000 টাকা কমে গেল। You probably can recall, আপনি নেট ইনকাম থেকে, নেট ইনকাম যখন ক্যালকুলেট করেন তখন আপনি এখানে কি করেন? কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করেন না? কস্ট অফ গুডস সোল্ড কি করেন? মাইনাস করেন। কস্ট অফ গুডস সোল্ড আপনি কিভাবে পান? বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেস মাইনাস এন্ডিং ইনভেন্টরি। ইনভেন্টরি কি করে দিলেন আপনি? এখান থেকে কমিয়ে নিলেন কি ক্যালকুলেট করার সময়? কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করার সময়। আর এখানে ইনভেন্টরি আপনি কি করেছেন? পারচেস করেছেন। ইনভেন্টরি পারচেস করার কারণে আপনার কি হয়? দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ক্যাশ আউট, মানে ক্যাশে পারচেস করলে ক্যাশ ক্রেডিট হতে পারে। অ্যাকাউন্টস পেবলে পারচেস করলে অ্যাকাউন্টস পেবল কি হতে পারে? ক্রেডিট হতে পারে। এখন অ্যাকাউন্টস পেবলে যেটা অ্যাডজাস্টমেন্ট, সেটা আমরা অ্যাকাউন্টস পেবলে করব আলাদা। আর ইনভেন্টরি যেটা, সেটা আলাদাভাবে ইনভেন্টরিতে করব। সো ইনভেন্টরি যখন কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে, তখন আমরা এটাকে ক্যাশ, নেট ইনকাম থেকে কি করছি? কমাচ্ছি। ইনক্রিজ ইন ইনভেন্টরি কি হচ্ছে? ওকে, দিস উইল রিডিউস মাই ক্যাশ। এখন এটার সাথে এখানে কানেকশন আছে আপনার, এখানে একটু কানেকশন আছে, একটু দেখাচ্ছি। কোথায় গেল? হুম, এখানে আপনার ইনভেন্টরি যখন বেড়ে গেল, মানে আগে ছিল কত ডলার? 10,000। এখন কত হলো? 15,000। এটা কি ধরনের ইনভেন্টরি? এন্ডিং ইনভেন্টরি। ঠিক আছে। এই এন্ডিং ইনভেন্টরির যে 5,000 টাকার খরচ বাড়লো, আপনি এটাকে যখন কি করে দিয়েছিলেন? এখানে যখন এন্ডিং ইনভেন্টরি করে দিয়েছিলেন, মাইনাস করে দিয়েছিলেন, এই যে মাইনাস করে দিয়েছিলেন, এটা আপনার এখানে কি হয় নাই? খরচ হিসেবে আসে নাই। কোথায়? এই জায়গায় খরচ হিসেবে আসে নাই, কারণ আপনি এটা কি করেছিলেন? মাইনাস করেছিলেন। ঠিক আছে। এন্ডিং ইনভেন্টরি আপনি কি করেছিলেন? মাইনাস করেছিলেন। এতটুকু কি ক্লিয়ার? বাট আপনার ইনভেন্টরির জন্য তো খরচ হয়েছে। ওকে। বাট আপনি নেট ইনকাম ক্যালকুলেশনের সময় কেন এটা খরচ হিসেবে দেখান নাই? নেট ইনকাম ক্যালকুলেশনের সময় এই খরচটা কেন দেখান নাই? ইনভেন্টরি কেনার খরচটা কেন দেখান নাই? কারণ হচ্ছে এই ইনভেন্টরিটা আপনি বিক্রি করেন নাই।
আপনি দেখিয়েছেন কোন ইনভেন্টরি খরচ, যেই কষ্ট। ইনভেন্টরিটা আপনি বিক্রি করেছেন সেটা। এম আই ক্লিয়ার? আপনি কোন ইনভেন্টরি খরচটা দেখিয়েছেন, যে ইনভেন্টরিটা আপনি বিক্রি করেছেন সোল্ড। সেটা। যেটা আপনি বিক্রি করেন নাই সেটা খরচ আপনি দেখান নাই, আর আপনি কি অ্যাকচুয়ালি খরচ করেছেন কিনা, করেছি তো। আপনি দিলেও ইনভেন্টরি তো খরচ কিনেছেন হবে। কিনা, খরচ হয়েছে কিনা। তার মানে হয়েছে তো। এই নেট ইনকামটা সেই খরচটাকে কি করছে না, রিপ্রেজেন্ট করছে না, কারণ এটা এই বছরের নেট ইনকাম। যে নেট ইনকামের আইডিয়া হচ্ছে যে আমি যখন এটা ক্যালকুলেট করি, এটা শুধুমাত্র এই বছরের সাথে যে সম্পর্কিত খরচগুলো সেগুলোকে মাইনাস করবে, এই বছরের সাথে সম্পর্কিত যে ইনকাম গুলো সেগুলোকে রিপোর্ট করবে। দ্যাট ইজ কল্ড দ্য, ইউ প্রবাবলি ক্যান রিকল, যে আমরা ডিসকাস করেছিলাম যে টাইমিং এর একটা বিষয় আছে, ম্যাচিং প্রিন্সিপাল একটা বিষয় আছে, ইউ প্রবাবলি ক্যান রিকল, যে ওই পিরিয়ডের সাথে কানেক্টেড হতে হবে। এখন এই ইনভেন্টরিটা ফর এক্সাম্পল আপনি কিনেছেন 2024-এ, আর আপনি বিক্রি করবেন 2025-এ, অ্যাকর্ডিং টু অ্যাকাউন্টিং আপনি এই ইনভেন্টরি খরচ দেখাবেন যখন আপনি 2025 এটা বিক্রি করবেন। বাট আপনার ক্যাশ তো চলে গেছে 2024-এ, ঠিক কি না? ক্যাশ কখন জি চলে স্যার। গেছে? 24-এ। বাট যেহেতু নেট ইনকামে আপনাকে দেখাতে হচ্ছে 2024-এর খরচ শুধুমাত্র, তার মানে এই ইনভেন্টরি খরচ আপনি কি করেন নাই, দেখান নাই। এম আই ক্লিয়ার? মানে এটা আপনি ইনকাম স্টেটমেন্টে খরচ হিসেবে আসবে কোন ইয়ারে, যখন আপনি 2025-এ এই ইনভেন্টরি যদি আপনি কি করতে পারেন, বিক্রি করতে পারেন, তখন এটা কোথায় কিসের মধ্যে ইনক্লুড হবে, কস্ট অফ গুডস সোল্ডে ইনক্লুড হবে। বাট আপনার ক্যাশ তো চলে গেছে, এটা নিয়ে তো কোনো কথা নাই নাকি? এম আই ক্লিয়ার? রাইট। 20-এ যেহেতু কিনেছেন, 24-এর ক্যাশ চলে গেল কিনা? এখন 24-এ ক্যাশ যেহেতু চলে গেল, 24-এর নেট ইনকাম তো এই খরচটাকে দেখাচ্ছে না। এম আই ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি? 24-এর নেট ইনকাম তো এই খরচটা দেখাচ্ছে না, এই জন্য এটাকে আমার কি করতে হচ্ছে, মাইনাস করতে হচ্ছে। বাট এটা কেন মাইনাস করতে হচ্ছে? কারণ এটা তো আমার 24-এর ক্যাশকে কমিয়ে দিয়েছে তো নাকি? 24-এ আমি ইনভেন্টরিটা বিক্রি করি নাই ঠিক, বাট 24-এ আমার এই ইনভেন্টরিটা কিনতে যে আমার ক্যাশ খরচ হয়েছে, সে ক্যাশটা কমে গেল কিনা? জি রাইট। স্যার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ওয়ান, কারেন্ট অ্যাসেট আমরা দেখি কি আছে। প্রিপেড এক্সপেন্সেস, দেখেন তো কি হয়েছে। প্রিপেড এক্সপেন্স কি জিনিস? ফর এক্সাম্পল আপনার ইউটিলিটি বিল আপনি দিয়ে দিলেন 5 মাসের অ্যাডভান্সড, তো আপনার 4,000 টাকা আপনি অ্যাডভান্স দিয়ে দিলেন, 1,000 থেকে 5,000, এটার কারণে কি হবে, ক্যাশ আউটফ্লো হবে কিনা? ক্যাশ আউটফ্লো হবে কিনা? ইয়েস অর নো? একটু বোঝার চেষ্টা করেন। প্রথম আমাকে বলেন যে ক্যাশ আউটফ্লো হবে কিনা এটার কারণে। হবে। একটু বড় করে বলেন, ক্যাশ আউটফ্লো হবে। আউটফ্লো হবে, আউটফ্লো আ- হবে হবে। আচ্ছা, এখন আমাকে বলেন দেখি, আমি যখন এখানে, সে ফর এক্সাম্পল আমি এখানে একটা এক্সপেন্স দেখাই, সে এক্সপেন্সে কি আমি 5 বছরের এক্সপেন্স দেখাই, নাকি এই বছরটা শুধু এক্সপেন্স দেখাই, ওই ইয়ারের শুধু। এই ইয়ারটার এক্সপেন্স দেখাই? বাট ইয়েস আমার স্যার। তো এখানে 4,000 টাকা আমি এক্সেস দিয়ে দিয়েছি নাকি? এখন এটা জি কারণে তো স্যার। আমার ক্যাশ চলে গেছে নাকি? চলে গেছে না? এম আই ক্লিয়ার? আমি এক্সপেন্স দেখিয়েছি কত, এক্সপেন্স আমি দেখিয়েছি এই বছরেরটা। বাট আমি ক্যাশ যখন খরচ করেছি, আমি তো ক্যাশ তো এডিশনাল আরো 4,000 খরচ করেছি, আমি এটা এখন দেখাতে কেন পারছি না? কারণ আমার অ্যাকর্ডিং কারণ টু, ওটা 5 ইয়ার্স এর। হ্যাঁ, অ্যাকর্ডিং টু রেভিনিউ রিকগনিশন এন্ড এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল, আপনি যে পিরিয়ডের স্টেটমেন্ট করছেন সেই পিরিয়ডের আপনার রেভিনিউ আর এক্সপেন্স আপনাকে দেখাতে হবে। এম আই ক্লিয়ার? বাট ক্লিয়ার আপনার স্যার। ক্যাশ তো চলে গেছে নাকি? তার মানে এই 145,000 থেকে আরো কি মাইনাস করতে হবে, আরো এডিশনাল কত মাইনাস করতে হবে? 9,000। 9,000 কেন? 5,000 আর 4,000। এই যে ও ইয়ারের তো। এডিশনাল কত, এডিশনাল কত, এডিশনাল কত? 4,000। 4,000, এই 4,000 কি করতে হবে, মাইনাস মাইনাস করতে। করতে হবে। ঠিক আছে? এতটুকু ঠিক আছে?
ইয়েস স্যার। এতটুকু ঠিক আছে? তাহলে আমি কারেন্ট অ্যাসেটের মোটামুটি আমার অ্যাডজাস্টমেন্ট শেষ না? কারেন্ট অ্যাসেট স্যার আমার, তাহলে ওইটা 5। হ্যাঁ, স্যার এডিশনাল তাহলে যা ওইটা করেছি, 5। মানে আমার প্রিপেইডে যা করেছি, এক্সেস এক্সেস যা করেছি, জি স্যার। চেঞ্জেসটা অনলি দ্য চেঞ্জেস, ক্লিয়ার? তাহলে 5,000টা তো স্যার ইয়ারের যেটা হলো আমার 2008-এর, ওটা তো 5,000 গুলো ওটা তো আমি করেছি। আর এটা, বাকি যে 4,000 বাকি ছিল ওইটাই এডিশনাল আমাকে তখন মাইনাস করতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি 4000 করেছি এক্সেস, মানে প্রিপেইড হিসেবে করেছি কত 5,000। এই বছর আমি, এটা তো 5000 আমি ব্যালেন্সে দেখাচ্ছে, বাট এডিশনাল আমি কত করেছি আগে থেকে দেখা যাচ্ছিল, এডিশনাল আমি কত করেছি 4,000। 4000। এই চেঞ্জেস গুলো আপনাকে ট্র্যাক করতে হবে, এটা আপনাকে এক্সামে দেওয়া থাকবে না, এই কলামটা আপনাকে দেওয়া থাকবে না, ওই কলমটা আমাকে করতে হবে, এই রাইট? কলামটা আপনাকে কাজ করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, ইয়েস তাহলে স্যার। আমার কারেন্ট অ্যাসেটের পোর্শন শেষ। এবার আমি কারেন্ট লায়াবিলিটিস আসি, ডোন্ট ফরগেট দ্য কনসেপ্ট, কনসেপ্ট যদি আপনার ইনটেক থাকে তাহলে আপনি কারেন্ট লায়াবিলিটিস সলভ করতে পারবেন। অ্যাকাউন্টস পেবল আমরা অলরেডি বলেছি, কি বলেছিলাম, অ্যাকাউন্টস পেবল কি হয়েছে, এখানে ইনক্রিজ হয়েছে। এই ইনক্রিজের কারণ কি, আমি পারচেস করেছি বাট কি করি নাই, পেমেন্ট করি নাই নাকি? আমি পারচেস করেছি বাট পেমেন্ট করি নাই, পেমেন্ট যদি না করে আমার ক্যাশ কি হয় নাই, কমে নাই, কত টাকার ক্যাশ কমে নাই, নেট ইনকাম থেকে কত টাকার ক্যাশ কমে নাই, ও 16,000 টাকার 16,000। ক্যাশ কমে নাই, বাট আমি নেট ইনকাম যখন ক্যালকুলেট করেছিলাম তখন আমি কি করেছিলাম, এই পুরো অ্যাকাউন্টস পেবলের জন্য আমি পারচেস কে ক্রেডিট করেছিলাম কিনা, এই যে আমি যখন এখানে কস্ট অফ জি গুডস স্যার। সোল্ড পারচেস লিখেছিলাম, আমি কি করেছিলাম পুরোটার জন্য আমি কি করেছিলাম, এই যে পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, তাহলে আমি পারচেস পুরোটার জন্য ক্রেডিট করে ফেলেছি কিনা, তাহলে আমার নেট ইনকাম কি হয়ে গিয়েছিল, কমে গিয়েছিল, বাট আমার কি ক্যাশ কমেছে? আমার তো ক্যাশ না, ইউ ডিডন্ট পে। কমে নাই। কত টাকার ক্যাশ কমে নাই, ব্যালেন্সের দিকে তাকান, 16,000। 16,000। তো যে অংশের জন্য ক্যাশ কমে নাই সেটার জন্য আমাকে কি করতে হবে, কমাতে হবে ক্যাশ। নেট ইনকামকে বাড়াতে হবে না? কমে নাই তো, হ্যাঁ। মানে নেট ইনকাম 16,000 টাকার কমে গেছে, যেহেতু আমি পার্চেস হিসেবে এটাও মাইনাস করেছি। কিভাবে মাইনাস করেছি বলছি, যে পার্চেস ডেবিট, যখন আমি ক্রেডিটে পার্চেস করি তখন আমি কি লিখি, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, এটা লিখি কিনা? লিখি স্যার। তা আমি যখন সেলস থেকে পার্চেস বা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলাম তখন কি আমার নেট ইনকাম কমে গেছে কিনা, এতটুকু আমাকে বলেন, নেট ইনকাম কমে কমে গেছে। গেছে কিনা? কমে গেছে না? কমে গেছে। বাট এই পার্চেস যেটা, এটার জন্য তো আমি ক্যাশ পেমেন্ট করি নাই, ক্যাশ পেমেন্ট যদি না, না করে থাকি, নেট ইনকামের নাম্বার থেকে যদি আমি ক্যাশ ফ্লো নাম্বারে পৌঁছাতে চাই, এই নাম্বারটাকে আমার কি করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে, ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, হুম। বাবা। লাস্ট ওয়ান কারেন্ট ইনকাম লায়াবিলিটিস ট্যাক্স। এর, সেটা দিয়েই আমরা আজকে শেষ করব, সেটা হচ্ছে এই যে ইনকাম ট্যাক্সেস পেয়েবল। দেখেন, 8,000 থেকে 6,000, হোয়াট ডাজ ইট মিন? আগে আমার ইনকাম ট্যাক্স পেয়েবল ছিল 8,000, এখন আমার কত হয়েছে, 6,000। তার মানে আমি 2,000 টাকার কি করেছি, ট্যাক্স পেমেন্ট করেছি। 2,000 টাকার ট্যাক্স পেবল আমি কি করেছি, পেমেন্ট করেছি। 2,000 টাকার ট্যাক্স পেবল পেমেন্ট করা মানে আমি, আমার ট্যাক্সের এক্সপেন্স ছিল 47,000, ট্যাক্সের এক্সপেন্স ছিল কত, মানে এই যে এক্সপেন্সটা, এই এক্সপেন্সটা কোন ইয়ারের এক্সপেন্স বলেন তো? 2008 সালের 2008। এক্সপেন্স না? কোন সালের? 8। 2008 সালের। এই 47,000-এর উপরে আমি আরো এডিশনাল পেমেন্ট করেছি কত, 2,000। কিভাবে বুঝলাম, মানে এই 8,000 টাকা হচ্ছে গত বছরের ট্যাক্সেস পেয়েবল ছিল, এই বছর দেখা গেল 6,000 ট্যাক্সেস পেয়েবল। এখন এখান মানে থেকে টু যদি আমি থাউজেন্ড ইজ বিন পেড। এখান থেকে যদি আমি 2,000 পেমেন্ট না করতাম তাহলে এটা কত থেকে যেত, 8,000। 8,000 থেকে যেত। দেখা গেছে আমি 2,000 এডিশনাল কি করেছি, পেমেন্ট করেছি। আর আগে যেটা 47,000 পেমেন্ট করেছে, এটাকে অলরেডি নেট ইনকাম ক্যালকুলেশনের সময় বাদ দেওয়া হয়ে গেছে কিনা, নেট ইনকাম ক্যালকুলেশনের সময় এই 47,000 যে এক্সপেন্সেস, সেটাকে বাদ দেওয়া হয়ে গেছে কিনা, আহ, ওই এটা নেট বাদ দেওয়া ইনকাম। হয়েছে না? হয়েছে, হয়েছে।
তাহলে কোনটা বাদ দেওয়া হয় নাই? নেট টু ইনকাম থেকে থাউজেন্ডটা আরো 2,000 টাকা যে আমি পেমেন্ট করেছি সেটা কি করা হয় নাই? বাদ বাদ দেওয়া দেওয়া হয়নি। হয় নাই, বাট এটার কারণে কি আমার ক্যাশ কমে গেছে না? ইয়েস স্যার। এই যে আমি ট্যাক্সেস পেবল পেমেন্ট করেছি এটার কারণে ক্যাশ কমে গেছে না? এই জন্য 2,000 টাকা ইয়েস কি স্যার। মাইনাস হচ্ছে। আমি যদি এটাকে একটু উল্টো করে বলি, জাস্ট দ্য অপোজিট থিং, সে আমার ইনকাম ট্যাক্সেস এক্সপেন্স হচ্ছে কত, 47,000। বাট আমি যখন ব্যালেন্স শিটের দিকে তাকালাম তখন আমি কি দেখতে পেলাম? ফর এক্সাম্পল এই যে এই এই জায়গায় আপনার কোথায়, ব্যালেন্স শিট কোথায় গেল, ইয়া, ধরে নিলাম এই যে 8,000 আপনি এখানে দেখতে পেলেন 10,000। কোন বছরের? কারেন্ট ইয়ারে, 2008-এ। এটা 6,000-এর জায়গায় কত দেখতে পেলেন? 10,000 দেখতে পেলেন। হোয়াট ডাজ ইট মিন? মানে আপনার যেটা এই বছর 47,000 টাকার এক্সপেন্স আছে, সম্ভবত তার মধ্যে আপনি আরো 2,000 টাকার পেমেন্ট কি করেন নাই? করেন নাই। তাহলে আপনি অ্যাকচুয়াল পেমেন্ট করেছেন কত? 45,000। সো আপনি ওই 45,000 আপনি এখানে কিন্তু বাদ দিয়েছেন কত? মানে আপনার এই বছরে যেটা খরচ, রিমেম্বার আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করে কিসের বেসিসে? এক্রুয়াল বেসিস কিনা? একদম। এটা আমরা তৈরি করি কিসের বেসিসে? 47,000 টাকার যেটা আপনার এক্সপেন্স আসবে সেটা আপনাকে এখানে বাদ দিতে হবে। বাট অ্যাকচুয়াল আপনি 45,000 টাকাও পেমেন্ট করতে পারেন, আপনি 49,000 টাকার পেমেন্ট করতে পারেন। আমি ক্লিয়ার? ক্লিয়ার। অ্যাকচুয়াল এটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিসে আপনার এক্সপেন্স কত সেটা। আর আপনি যখন ক্যাশ পেমেন্ট করলেন 45,000 যদি আপনি ক্যাশ পেমেন্ট করেন, তারপর আপনি 2,000 টাকা কম পেমেন্ট করেছেন। 2,000 টাকা যদি কম পেমেন্ট করে থাকেন, আগের যেটা আপনার ইনকাম ট্যাক্সেস পেয়েবল ছিল 8,000, সেটা এই বছর কত হয়ে যাবে? 10,000। আর যদি ইয়েস স্যার। আপনি 47,000-এর জায়গায় কত পেমেন্ট করেন, মানে আপনার এক্সপেন্স এই বছরে কত, 47,000, বাট আপনি পেমেন্ট করেছেন কত? 49,000 টাকা ক্যাশ পেমেন্ট। এখন এটা কিভাবে সম্ভব? সম্ভবত আপনার এই বছরের 47,000 টাকার এক্সপেন্স এটা ঠিক আছে, প্লাস আগের যেটা ডিউ আছে সেখান থেকে আপনি কত পেমেন্ট করেছেন? 2000। 2,000 পেমেন্ট করেছেন। এটা হচ্ছে বর্তমান কেস যেটা কোশ্চেন আছে। এই জন্য এই 2,000 টাকা আমরা এডিশনালি কি করেছি? বাদ দিয়েছি। বাদ দিয়েছি কিনা এখানে? এই যে বাদ ইয়েস দিয়েছি, স্যার। ঠিক না? যদি এই অল্টারনেটিভ কেসটা হতো যেটা আমি বলছিলাম যে 45,000 যদি আমি পেমেন্ট করতাম, তার মানে আমি 2,000 টাকা কি করি নাই, পেমেন্ট করি নাই। বাট 2,000 টাকা পেমেন্ট না করলে আমার কি হবে ব্যালেন্স শিটে বলেন তো? এই যে এখানে কি হবে? উম, কোথায় গেল ব্যালেন্স শিট? আমার যেটা ইনকাম ট্যাক্সেস পেয়েবলের নাম্বার আছে, এই যে 8,000, এই ব্যালেন্সটা কত হয়ে যাবে? 10,000 হয়ে যাবে না? তার মানে ইনক্রিজ ইন ইনকাম ট্যাক্সেস পেয়েবল তখন কি হবে? এটার জন্য তখন আমাকে কি করতে হবে এখানে? মাইনাস করতে হবে নাকি যোগ করতে হবে? এটা যদি ডিক্রিজ না হয়ে ইনক্রিজ হয়, তাহলে আবার এখানে কি করতে হবে? 2,000 টাকা কি করতে হবে? যোগ ডিক্রিজ করতে মাইনাস হবে। করতে হবে। এখন কেন যোগ করছি? কিসের সাথে আলটিমেটলি যোগ করছি? নেট ইনকাম। নেট ইনকামের সাথে। কেন যোগ করছি? কারণ হচ্ছে আমি নেট ইনকাম যখন ক্যালকুলেট করছি তখন আমি কত টাকার এক্সপেন্স বাদ দিয়েছি? 47,000 টাকার। আর আমি তো পেমেন্ট করেছি 45,000। 2,000 টাকা তো আমি পেমেন্ট করি নাই। তো যে অংশটা আমি পেমেন্ট করি নাই সেটার কারণে নেট ইনকাম কি হয়ে আছে, কমে আছে না? ইয়েস স্যার। মানে এই যে নেট ইনকাম 145,000, এটা রিফ্লেক্ট করছে কত টাকার পেমেন্ট? 47,000 টাকার 47। ট্যাক্স পেমেন্ট। আর আমি অ্যাকচুয়াল পেমেন্ট করেছি কত? 44,000। 45,000। তাহলে এই পেমেন্ট এটাকে এটাকে তখন আমার কি করতে হবে, বাড়াতে হবে না? কারণ আমি দুই ইয়েস হাজার স্যার। টাকা পেমেন্ট করি নাই। তখন আমার 2,000 টাকা কি হবে? প্লাস হবে। বোঝা গেছে? ইয়েস স্যার। ইজ দেয়ার এনিওয়ান কোনো কোয়েশ্চেন? এখানে কিন্তু আমরা শুধু এক্সাম্পলে কোয়েশ্চেন ডিসকাস করছি না, আমরা কিন্তু এখানে অল্টারনেটিভ ডিসকাস করছি, এটা হলে কি হবে, এটা হলে কি হবে। ঠিক আছে? কারণ আপনি যখন এক্সাম্পল সলভ করতে যাবেন ইউ উইল ফেস অ্যাকচুয়ালি দিস কাইন্ড অফ ইস্যুস। ঠিক আছে? তাহলে এই কাজ আমরা যখন কমপ্লিট করেছি আমরা যেটা পাবো,
নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস কত? 172,000। আর নেট ইনকাম কত ছিল? 145,000। ঠিক আছে, তো এখানে দেখেন আপনার আহ এটাকে যদি আমরা সামারাইজ করি, আমরা ক্যাশ ফ্লো, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 172,000। নেক্সট ক্লাসে আমরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং নিয়ে কথা বলবো, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং নিয়ে কথা বলবো। ঠিক আছে, লাস্টলি আপনি দেখবেন যে নেট ইনক্রিজ ইন ক্যাশ কত পাওয়া গেছে? 22,000। ইউ প্রবাবলি ক্যান রিকল যে ব্যালেন্স শিটে ক্যাশের চেঞ্জ কত হয়েছিল। ক্যান রিকল? ক্যান রিকল এই যে 33 থেকে 55 কত চেঞ্জ হয়েছিল? এই নাম্বারে আমরা রিচ করব। বোঝা গেছে? ক্লিয়ার? তার মানে আমরা এটার স্টোরি খোঁজার চেষ্টা করছি যে এটার পিছনে কি কি ঘটনা ঘটেছে। ক্লিয়ার? ওকে। সো দ্যাটস অল। আমরা